স্পেসিফিক পর্যায়ে গেলে হচ্ছে কনফিউশন ক্লিয়ার হবে। তো শাট আপ গুগল। ওকে, রাইট। সো হ্যাঁ, সো র্যান্ডম ভ্যারিয়েবল একটা ফাংশন যেটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস থেকে ইনপুট নেয় আর হচ্ছে আমাদের একটা রিয়েল নাম্বার আউটপুট দেয়। সো একটা র্যান্ডম ভ্যারিয়েবল আউটপুট সবসময় একটা রিয়েল একটা বাস্তব সংখ্যা। আমাদের আজকের ক্লাসের জন্য আমরা হচ্ছে শুধুমাত্র সকল র্যান্ডম ভ্যারিয়েবল নিব যেগুলা পূর্ণ সংখ্যা দেয়। ওকে, কিছুটা ভুল বলতেছি বাট হচ্ছে পূর্ণ সংখ্যা দেয়, রাইট। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা নেই, একটা এক্সাম্পল আঁকি। So let's say you are rolling 2 dice and let no, that's not the second bracket. তো আমরা দুইটা ডাইস নিচ্ছি এবং হচ্ছে ওই ডাইসের অর্ডার পেয়ার হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তো এখন তুমি যদি যে কোনো একটা ফাংশন নাও, যে ফাংশন হচ্ছে এই স্যাম্পল স্পেসে এই দুইটা ইনপুট নিয়ে আমাদের একটা রিয়েল নাম্বার আউটপুট দিবে। কারণ স্যাম্পল স্পেসে কিন্তু আমাদের রিয়েল নাম্বার নাই। সো আমরা যদি একটা ফাংশন ডিফাইন করি এক্স অফ আই কমা জে, যেটা হচ্ছে দুইটা ইনপুট নেয়, এই দুইটা ইনপুট হচ্ছে ডাইসের দুইটা নাম্বার, এবং ওইটাকে ধরো আমাদের ফাংশনটা আমরা ডিফাইন করলাম ধরো ম্যাক্সিমাম অফ আই কমা জে। সো যদি আমাদের থাকে কি বলে, যদি আই কমা জে হচ্ছে হয় 2,3, তাইলে আমাদের এক্স এর ভ্যালু হবে এক্স হবে হচ্ছে তখন 3, বিকজ আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি, রাইট। তো এইখানে এক্স এই ফাংশনটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। কেন এটা র্যান্ডম ভ্যারিয়েবল? বিকজ আমরা এক্স্যাক্টলি জানি না এটার ভ্যালু কখন কি হবে। এটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের ডাইসের উপর, আমাদের ছক্কা গুলাতে হচ্ছে কি রেজাল্ট আসে সেটার উপর নির্ভর করে। বাট এইটা হচ্ছে স্পেসিফিক্যালি একটা র্যান্ডম ভ্যারিয়েবল এর এক্সাম্পল। আমরা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করতে পারতাম। ইনস্টেড অফ লাইক সেইং ইটস ম্যাক্সিমাম অফ i, j, we could say that it's y of let's say y of i, j, which basically just counts the total sum. ঠিক আছে, যদি আমরা জাস্ট যোগ করে দেই, এটা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে আমাদের। এবং এই র্যান্ডম ভ্যারিয়েবল এবং আমাদের যদি 2,3 থাকতো, তাহলে 2,3 এর জন্য আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলের y এর ভ্যালু হবে হচ্ছে 5। তো এটা হচ্ছে এই একই স্যাম্পল স্পেস আরেকটা ভিন্ন র্যান্ডম ভ্যারিয়েবল। এখন আমরা হচ্ছে এরকম ভাবে র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, এবং হ্যাঁ, এবং যখন হচ্ছে আমরা লিখি যে প্রবাবিলিটি অফ লাইক একটা বড় র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা হচ্ছে বড় হাতের এক্স দিয়ে লেখে, ইকুয়ালস টু ছোট হাতের এক্স, আমরা এটা বলতে বুঝাই যে এই ফাংশনের ভ্যালু যে ক্ষেত্রে এক্স হইতে পারে, আমাদের স্যাম্পল স্পেসে যে ক্ষেত্রের জন্য এক্স হইতে পারে, সেই সকলগুলার প্রবাবিলিটি একসঙ্গে, এবং এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার। ওকে, বড় এক্স আর ছোট এক্স দিয়ে কি বুঝালেন এটা বুঝিনি। হ্যাঁ, ওকে, বড় এক্সটা হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল, ছোট এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, তো আমরা যখন পি অফ এক্স বড় এক্স ইকুয়াল টু ছোট এক্স লিখি, এটা যথেষ্ট কনফিউজিং। বেশিরভাগ সময় হচ্ছে আমি চাইলে এখানে ওয়াই লিখতে পারতাম, বাট হচ্ছে এটাই লেখার নিয়ম। বড় এক্স সাধারণত একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তো পি অফ বড় এক্স ইকুয়াল টু ছোট এক্স হচ্ছে এক্স তো একটা ফাংশন। এখন এক্স ফাংশনটা কি করে? এক্স ফাংশন হচ্ছে স্যাম্পল স্পেস থেকে একটা ইনপুট নেয়, আমাদের রিয়েল নাম্বারে আউটপুট দেয়। তো যেই সকল স্যাম্পল স্পেসের ভ্যালুর জন্য আমাদের আউটপুট হবে হচ্ছে ছোট হাতের এক্স, আমরা সেগুলোর প্রবাবিলিটি বাই করব। ওকে, যেমন তুমি এই ওয়াই এর কথা ভুলে যাও, ওয়াইটা হচ্ছে আমি পরে লিখি। ওকে, ওয়াইটা আমি ডিলিট করলাম। তো এখন ধরো আমি বলতেছি হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1।
ঠিক আছে, যেখানে আমাদের এক্স হচ্ছে এই ফাংশনটা। ওকে, তো তুমি এটা কেমনে বের করবা? 1,1 এছাড়া তো আর নাই। হ্যাঁ 1,1 এটা ছাড়া নাই, কিন্তু এখন 1,1 এর প্রবাবিলিটি কত যদি আমাদের ডাইসটা হচ্ছে একদম 1 বাই ফেয়ার হয়? 36। 1/36, হ্যাঁ, কারণ আমাদের সবগুলো নাম্বার সমান, মানে আমরা ধরে নিচ্ছি সবগুলো নাম্বার সমানভাবে আসবে। এটা মানে আমাদের বর্তমান ক্ষেত্রে, মানে সাধারণ ক্ষেত্রে এটা হয়। ডাইসটা যদি আনফেয়ার হয় তাহলে হচ্ছে এরকম হবে না, বাট আমরা ধরে নিচ্ছি একটা ফেয়ার ডাইস, রোলিং টু ফেয়ার ডাইস। ঠিক আছে, ফেয়ার ফেয়ার বলতে হচ্ছে সবগুলো প্রবাবিলিটি সমান ধরে নেওয়া হয়, ইউনিফর্ম। তো পি অফ এক্স কমা 1 এটা হচ্ছে 1/36 হবে। এখন আমরা সিমিলারলি পি অফ এক্স ইকুয়ালস টু 2 বের করতে পারবো। পি অফ এক্স ইকুয়ালস টু 2 হচ্ছে কয়েকটা কেস আছে, সেটা হচ্ছে 1,2, 2,1 আর হচ্ছে 2,2। আচ্ছা, আর বড় এক্সটা তাহলে শুধু নোটেশনের স্বার্থে দেওয়া হয়, আর কোনো কারণ নাই? বড় এক্সটা হচ্ছে শুধুমাত্র বড় এক্সটা হচ্ছে একটা বড় এক্সটা হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল। মানে যদি এখানে আমরা P(2) দিতাম তাও তো আমরা বুঝতে পারতাম যে হচ্ছে গিয়ে কি কি হবে। তো মানে বড় এক্সটা দেওয়ার স্পেশাল কোনো রিজন নেই। পি অফ 2 বলতে কি? পি অফ 2 মানে কি? 2 আসার প্রবাবিলিটি। তো কিসে 2 আসার প্রবাবিলিটি? দুইটা ডাইসের রোলের যোগফল হিসাবে। যোগফল না, এটা আমরা ম্যাক্সিমাম নিচ্ছি। ম্যাক্সিমাম ভ্যালু হিসাবে। হ্যাঁ, আচ্ছা, দুইটা এখন এই যে ম্যাক্সিমামটা নিচ্ছে, এই ম্যাক্সিমামটা ডেফিনিশন হচ্ছে এক্স। সো আমি জাস্ট পি অফ 2 লিখলে তো কিছু হবে না, মানে হোয়াট ডাজ পি অফ 2 মিন? এটা জাস্ট নোটেশন না, এটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। মানে তুমি যখন একটা প্রবাবিলিটি অ্যাসাইন করবে তখন তোমার লিখতে হবে তুমি কোন সেটের জন্য প্রবাবিলিটি চাচ্ছ। আমি আই থিঙ্ক গত ক্লাসে হচ্ছে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি, এক একটা সেটের মধ্যে প্রবাবিলিটি অ্যাসাইন করা হয় এক এক ভাবে। তো মানে তুমি জাস্ট পি অফ 2 লিখলে হচ্ছে এটার কোনো মিনিং থাকবে না তোমার। হ্যাঁ, তুমি মিনিং দিতে পারো এভাবে যে আচ্ছা আমরা জাস্ট এক্স ইকুয়ালস টু কনসিডার করতে, খালি আমার একটাই র্যান্ডম ভ্যারিয়েবল আছে, সো আমি এক্সটা আমি এক্স নাও লিখতে পারি। তুমি যদি সেটা ডিক্লেয়ার করো তাহলে ওকে, হ্যাঁ, বা তুমি ইমপ্লিসিটলি গ্রহণ করে নিচ্ছ যে এক্স আছে, সো পি অফ এক্স ইকুয়ালস টু লাইক বড় হাতের এক্স। সো সো এটা জাস্ট নোটেশন না, এটা আর কি ডেফিনিশনের মধ্যে পড়তেছে। এনিওয়ে, তো আমি যদি 2 এর কথা চিন্তা করি তাহলে আমার 3টা কেস আছে এবং আমার টোটাল পসিবিলিটি হচ্ছে 36টা। সো ইন দিস কেস দ্য অ্যানসার উড বি 1/12। একইভাবে পি অফ এক্স ইকুয়ালস টু 3 আমরা বের করতে পারবো। এটা একটু টিডিয়াস, বাট আই থিংক ইটস লাইক it should be 6/6. Yeah, it should be 6, so it should be 1/6. Okay. 6/36, 6টা কেস আছে। যাই হোক, তো হ্যাঁ 6টা, 6টা না, হ্যাঁ 6 নাকি 5? Let's see, 3, 1, 1, 3, 2, পাঁচটাই তো 3, মেবি। 5টা, হ্যাঁ 5টা, 5/36, 6টা না। ওকে, যাই হোক, তো এসেনশিয়ালি এখানে র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এক্স ম্যাক্সিমাম অফ আই কমা জে। আমাদের অন্য র্যান্ডম ভ্যারিয়েবল যদি চিন্তা করতাম যেখানে ওয়াই অফ আই কমা জে ওয়াজ ইকুয়াল টু আই প্লাস জে, ঠিক আছে, তাহলে আমরা যদি সেই ক্ষেত্রে যদি আমরা প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু 1 চিন্তা করি তাহলে আমাদের সেটার ভ্যালু কি হবে? ওয়াই ইকুয়ালস টু 1 জিরো। হওয়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ 0, কারণ হচ্ছে তুমি সর্বনিম্ন পাবা হচ্ছে 2, সো হচ্ছে 1 হইতে পারে না, সো এটা প্রবাবিলিটি 0। আর তুমি একইভাবে বাকিগুলো প্রবাবিলিটি বের করতে পারবা। তো এইখানে এক্স আর ওয়াই এদের হচ্ছে এক একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এখানে ওয়াই এর ক্ষেত্রে দেখো ইনপুট হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসে দুইটা স্যাম্পল স্পেস, এই এই পেয়ারটা মানে ডাইসের ভ্যালু দুইটা, আমাদের আউটপুট দিচ্ছে একটা রিয়েল নাম্বার, আমাদের এই ক্ষেত্রে একটা ইন্টিজার। এবং আমরা যখন ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো তখন হচ্ছে আমাদের ফাইনাইট অ্যামাউন্ট অথবা কাউন্টেবলি ইনফিনিট অ্যামাউন্ট অফ আউটপুট থাকবে। তো হ্যাঁ, এগুলো হচ্ছে আর শুধু কি। একটা ডাইসের রোলের আউটপুটটা একটা র্যান্ডম ভেরিয়েবল হওয়া উচিত না? হ্যাঁ, এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। এখন আমি ওই এক্সাম্পলটা দেই নাই কারণ হচ্ছে
বেশিরভাগ ক্ষেত্রে মানে আমি ছোটকালে যেটা ভাবতাম যে র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে ডিফাইন্ড হইতে পারে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় যে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল গুলো মানে 1 হওয়ার প্রবাবিলিটি এত, 2 হওয়ার প্রবাবিলিটি এত, একটা স্পেসিফিক জিনিস। বাট র্যান্ডম ভ্যারিয়েবল তুমি হচ্ছে একটা সেটের উপর ডিফাইন করতে পারবা। সেজন্য আমি হচ্ছে দুইটা ডাইস দেখাইছি। হ্যাঁ, তুমি একটা ডাইস যদি নাও, ওটার ক্ষেত্রে হচ্ছে সো ডাইস, এখন ডাইসের আউটপুটটাকে যদি তুমি ওকে স্যার, ডাইসের আউটপুটটাকে যদি আমি এক্স নেই, সো এক্স ইজ ডিফাইন্ড টু বি দ্য আউটপুট অফ দ্য ডাইস ঠিক আছে। সো বেসিক্যালি এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে এক্স অফ আই, আমাদের ইনপুট তো একটা, এক্স অফ আই ইজ জাস্ট ইকুয়াল টু আই। ওকে, সো এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। যে র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের জাস্ট হিসাব করে যে ডাইসে কি উঠছে আর ছক্কাতে কি উঠছে। ঠিক আছে, আমরা একইভাবে মানে আমরা এখানে র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করতে পারতাম এক্স অফ আই ইকুয়াল টু আই। তো আমরা ছক্কাতে যে নাম্বার হবে সেটাকে 2 দিয়ে গুণ করবো, সেটা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং ওই ক্ষেত্রে হচ্ছে probability of 1 would be 0. Okay, x equals to 1. Probability of x equals to 1 would be 0. আমি নিজে ভুল করতে x equals to 1 equals to 0. আর যদি আমরা যদি 2i না হয়, যদি নরমাল হতে তাহলে যদি জাস্ট i হতে তাহলে probability of x equals to i equals to 1/6 হতো। হ্যাঁ, that's basically the idea of a random variable. কারো যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে বলো, কারণ হচ্ছে এই একটা র্যান্ডম ভেরিয়েবল কি সেটা বোঝা হচ্ছে যথেষ্ট, মানে সেটা বোঝা কিছু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না, কারণ আমি নিজে প্রায় 1000 বার ভুল বুঝছি ঠিকভাবে বোঝার আগে, এবং আমি ঠিক মতো বুঝছি আমি অক্সফোর্ডের ক্লাস শুরু করার পরে। তো অনেক প্রশ্ন থাকতে পারে তোমার। আচ্ছা, একটা ইভেন্ট আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে কি পার্থক্য? আমি ভুলে গেছি ইভেন্ট কি। ইভেন্ট হচ্ছে যেটা তুমি প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারো, রাইট? হ্যাঁ, মোটামুটি মানে একটা সাবসেট। ওকে, সাবসেট। একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্সপ্লেনেশনটা আরেকবার দিন, আমি গত 10 মিনিট আরেকবার রিপিট করতে পারবো না, দয়া করে রেকর্ড দেখিও। মানে কোন স্পেসিফিক প্রশ্ন থাকলে দয়া করে বলো, নাইলে হচ্ছে আমি কন্টিনিউ করবো। হ্যাঁ, যেটা বলতেছিলাম ইভেন্ট। ওকে, সো র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ইভেন্ট ইনপুট নেয়, একটা রিয়েল নাম্বার আউটপুট দেয়। সো ওটা হচ্ছে তুমি এক হিসেবে বলতে পারো একটা র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে একটা ইভেন্টকে কোয়ান্টিফাই করে। ঠিক আছে, ধরো তুমি যখন একটা জাস্ট একটা ইভেন্ট নিয়ে চিন্তা করতেছো, তখন ইভেন্টটা আইদার হবে নাইলে হবে না, রাইট? এবং ওটা হওয়ার এবং না হওয়ার প্রবাবিলিটি আছে। র্যান্ডম ভ্যারিয়েবল কি করে? র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ওই ইভেন্টটার সাথে একটা ভ্যালু অ্যাসাইন করে। ঠিক আছে, এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের ধরো রিয়েল লাইফের, ধরো যদি প্রবাবিলিটি নিয়ে যখন বাস্তবে আমি যখন কাজ করব, তখন এই ভ্যালুটা ধরো আমি কোনো এক কারণে হচ্ছে ছক্কা সবচেয়ে বড়, দুইটা ছক্কা ড্র করার সবচেয়ে বড় যে নাম্বারটা সবচেয়ে বড় হবে সেটা আমি নিয়ে চিন্তিত। ঠিক আছে, এখন ইনস্টেড অফ and I want to find the probability of সবচেয়ে বড়টা being 6, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো। ইভেন্ট থেকে র্যান্ডম, মানে ইভেন্ট থেকে ইনপুট নিয়ে র্যান্ডম ভ্যারিয়েবল একটা রিয়েল নাম্বার আউটপুট দেয়। দ্যাটস দ্য ডিফারেন্স, বুঝতে পারছো? আচ্ছা, মানে হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে ইভেন্টের একটা ফাংশন বলা চলে? হ্যাঁ, র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ইভেন্ট গুলোর একটা ফাংশন, সবগুলো ইভেন্টের একটা ফাংশন। সবগুলো ইভেন্টের না, মোটামুটি বেশিরভাগ ইভেন্টের একটা ফাংশন। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বারবার বলছেন, সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার হইতে হবে, মানে র্যান্ডম ভেরিয়েবল কে রিয়েল নাম্বার হইতে হবে। তো মানে কোনো কিছু প্রবাবিলিটি কেও কি ওরকম রিয়েল নাম্বার হইতে হবে, নাকি p/q আকারের? প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে। মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার হইতে পারবে, নাকি হচ্ছে গিয়ে হ্যাঁ, যে কোনো ওটাকে প্রবাবিলিটি যে কোনো রিয়েল নাম্বার হইতেই পারবে চাইলে। আমি ডিফাইন করতে, আমি এমন একটা ডাইস বানাইতে পারবো যে ডাইসে হচ্ছে 1 আসার পি অফ, ধরো আমাদের এখানে এক্স হচ্ছে এইভাবে এক্স, পি অফ এক্স ইকুয়ালস টু 1 হওয়া, পি অফ এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে 1/√2।
এটা বানাইতে পারবো। তারপর পি অফ বাকিগুলো হচ্ছে পি অফ x ইকুয়ালস টু 2 আমি দিলাম ধরো হচ্ছে রুট না কেমন হিসাব করে √2 মাইনাস 1 বাই √2, তার বাকিগুলোর জন্য 0 দিয়ে দিলাম। সো এখানে তো মানে অবশ্যই আমরা চাইলে irrational ডিফাইন করতে পারবো। হ্যাঁ মানে প্রবাবিলিটি কি ডিফাইন করবো সেটা আসা যায় না, অ্যাজ লং অ্যাজ তোমার হচ্ছে অ্যাজ লং অ্যাজ তোমার সবগুলো যোগফল 1 হয় এবং সবগুলো 0 থেকে 1 এর মধ্যে হয়। বাট আমরা প্রবাবিলিটি ইউজ করি হচ্ছে বাস্তব জীবন মডেল করার জন্য, এবং বাস্তব জীবনের ক্ষেত্রে ধরো তুমি এরকম ডাইস প্রবাবিলিটি বানাইতে পারবো না যেখানে একটা প্রবাবিলিটি হয় 1 বাই √2। হয়তো পারবা, হয়তো পারবো না, আই ডোন্ট নো। এনিওয়ে, সো কারো র্যান্ডম ভ্যারিয়েবল না স্পেসিফিক কোনো কোশ্চেন না থাকলে আমি কন্টিনিউ করব। ওকে, আচ্ছা ভাইয়া, মানে একটা ইভেন্ট ইনপুট দিলে ইভেন্টটা যদি মানে ইভেন্ট হবে কি হবে না সেটার বেসিসে আউটপুট দিবে, মানে বুঝতে পারিনি। মানে হচ্ছে আউটপুটটা কিরকম দেবে সেটা আমি একটু আরেকবার বুঝি নাই। মানে র্যান্ডম ভ্যারিয়েবল হ্যাঁ, একটা নাম্বার আউটপুট দিবে। লাইক একটা রিয়েল নাম্বার আউটপুট দিবে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, অলরাইট। সো আমি এখন হচ্ছে সো আমরা হচ্ছে আমরা নেক্সট কিছুক্ষণ হচ্ছে এই জিনিসটা অনেকবার দেখবো, পি অফ এক্স ইকুয়ালস টু ছোট হাতের এক্স। এই জিনিসটাকে আমরা শর্ট হ্যান্ডে লিখি হচ্ছে এই একই এই জিনিসটা ইকুইভ্যালেন্টলি লেখা যায় হচ্ছে এইভাবে, যেটা হচ্ছে লিখতে সহজ। ঠিক আছে, তো আমি হচ্ছে এই সেকেন্ড ভাবে লিখবো, এবং এইটা লিখলে হচ্ছে তুমি আচ্ছা পিটা একটু বাজে হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে একটা প্রবাবিলিটি ম্যাথস ফাংশন। ঠিক আছে, তো ইটস কল্ড আ প্রবাবিলিটি ম্যাথস ফাংশন। এন্ড এইটা যেটা করে সেটা হচ্ছে আমাদের যে ছোট এক্স গুলো আছে, অনেকগুলো এক্স, তুমি চিন্তা করো রিয়েল ন্যাচারাল নাম্বার নিয়ে, যে আমাদের এই এক্সাম্পলে সবচেয়ে বড় ভ্যালুটা ম্যাক্সিমাম যে আই কমা যে, এই এক্সাম্পলে আমাদের ছোট হাতে এক্স কি কি হইতে পারে? 1 2 3 4 5 6 7 0 -1 এগুলো ধরো হইতে পারে অনেক, এবং মাঝখানে ভ্যালুগুলো হইতে পারে, ওগুলোর জন্য প্রবাবিলিটি 0। সো ওগুলো আমি না লিখলাম। ঠিক আছে, 7 ও প্রবাবিলিটি 0। ওকে, সো তুমি যদি এই জিনিসের কথা তুমি চিন্তা করো, তাহলে এই পি সাব এক্স এটা একটা ফাংশন যেখানে ইনপুট নেয় হচ্ছে আমাদের এই 1 থেকে 6, আউটপুট দেয় হচ্ছে আমাদের এই প্রবাবিলিটিটা। এবং এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে, এগুলো যদি পয়েন্ট হিসেবে চিন্তা করো, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে একটা ম্যাস দেয়, ভর দেয়, মানে কিছু পরিমাণ, ধরো কি বলবো, অ্যাসেট দেয়, সম্পদ। আর এই সম্পদ দেওয়ার জন্য এই ফাংশনটা হচ্ছে প্রবাবিলিটি ম্যাস ফাংশন। ম্যাস মান হচ্ছে ভর আর ওজন, মানে ভর আসলে ওজন না, বাট হ্যাঁ। সো সো আমি যদি একইভাবে চিন্তা মানে এই জিনিসটা লিখে পি সাব এক্স কমা পি সাব এক্স অফ 1, সেটার ভ্যালু হবে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বুঝায় এই জিনিসটা, এন্ড এটার মান হবে কত, আই ডোন্ট নো, ভুলে গেছি, 1/36 আই থিংক। সো এইটার ম্যাথ হচ্ছে 1/36, দেন এটার ম্যাথ হবে হচ্ছে 1/12, দেন এটার ম্যাথ হবে হচ্ছে 5/36, এন্ড সো অন। সবগুলা ম্যাচের যোগফল তো 1 হইতে হবে নাকি? সবগুলো ম্যাথের যোগফল 1 হবে, কারণ আমরা প্রবাবিলিটি গুলো যোগ করতে সবগুলা। তো হ্যাঁ, সো এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, যথেষ্ট সিম্পল ব্যাপার। বা এই ডেফিনিশন আমাদেরকে অ্যালাউ করে হচ্ছে কিছু ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, তোমাদেরকে কি ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু বলা হয়েছে আগের ক্লাসে?
না। ওকে ওকে, অলরাইট, ঠিক আছে। তো একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা 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 র্যান্ডম ভ্যারিয়েবল। আমি নিজেই জানি না র্যান্ডম ভ্যারিয়েবল আর ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য কি। আমি পাই না কিছু আসলে, বাট লেটস থিংক। আই অ্যাম ভেরি কনফিউজড। এক্সপেক্টেড ভ্যালুটা আগে করানো উচিত না? এক্সপেক্টেড ভ্যালু করানোর কথা ছিল। আগের ক্লাসের শেষের দিকে ভাইয়া হচ্ছে গিয়ে এক্সপেক্টেড ভ্যালু আর র্যান্ডম ভেরিয়েবলের সম্পর্কে হালকা একটু আইডিয়া দিছিল। ও, সেটা জানতাম না। আমি এক্সপেক্টেড ভ্যালু পারি না কিছু একদমই, তো আমি দেখাইতে পারবো না কিছু। তো ওকে, ঠিক আছে। সো আমি কয়েকটা ডিস্ট্রিবিউশন দেখাই। আসলে ডিস্ট্রিবিউশন কি জিনিস আমি একটু গুগল করি তো। In probability theory and statistics, a probability distribution is the mathematical function that gives the probabilities of occurrence of different possible outcomes for an experiment. Okay, fair enough. Anyway, so আমি এখন হচ্ছে কয়েকটা ফেমাস ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। তো ফার্স্ট হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে x is equivalent to, wait, equivalent আমি লেখে, not sure. Yeah, x is equivalent to bar p, যেখানে p হচ্ছে একটা ভ্যারিয়েবল, p হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার। এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এটা একটা লাইক ফিক্সড নাম্বার, ঠিক আছে। p belongs to 0, 1 যদি if p of x is equal to 0, মানে x 0 হওয়ার প্রবাবিলিটি 1 minus p, আর হচ্ছে x 1 হওয়ার প্রবাবিলিটি p হয়। ওকে, তো এটা হচ্ছে একটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের একটা এক্সাম্পল হচ্ছে একটা কয়েন টস। সো কয়েন টসের ক্ষেত্রে হচ্ছে p এর ভ্যালু হাফ। তোমার এবং ধরো যদি তুমি কয়েন টস করলা, হেডের মান দিলা, ধরো তুমি র্যান্ডম ভ্যারিয়েবল সেট করলে এভাবে যে x of h is equal to 0 আর x of t is equal to 1। কারণ কয়েন টসের ক্ষেত্রে আমাদের দুইটা আউটপুট আছে এবং র্যান্ডম ভ্যারিয়েবল আমি এভাবে সেট করলাম ধরো, তাইলে probability of x equal to 0 হচ্ছে হাফ, probability of x equal to 1 হচ্ছে হাফ, আর এখানে p হচ্ছে p এখানে হাফ হিসাবে কাজ করতেছে। আমার যদি কয়েনটা হচ্ছে কিছুটা ভারী হইতো, বেকাতারা হইতো, যেখানে হেড আসার প্রবাবিলিটি 30%, টেল আসার প্রবাবিলিটি 70%, ইন দ্যাট কেস আমাদের পি এর ভ্যালু হইতো 70%, লাইক 0.7। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশন যেটা করে সেটা হচ্ছে একটা লাইক একটা মানে একটা কয়েন টস আর হচ্ছে একটা ফ্লিপের আউটকাম হচ্ছে ইয়া করে, মডেল করে। আচ্ছা, পি কি 0 থেকে 1 পর্যন্ত যে কোনো রিয়েল নাম্বার না? হ্যাঁ, রিয়েল নাম্বার। ওকে, হ্যাঁ, 0 থেকে আমাদের যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। লাইক এই পিটা এখন ধরো আমরা কোনো কিছু একটা মডেল করতেছি, ওইটা মডেল করার সময় আমি আমি এক্সপেক্ট করলাম যে ওকে এটা একটা বার্নৌলি মডেল হবে, জাস্ট একটা কোনো কিছু হচ্ছে না হইলে হচ্ছে না, হওয়ার প্রবাবিলিটি হইলে হচ্ছে আমরা 1 ধরতেছি এবং হওয়ার প্রবাবিলিটি p, তাহলে ওই জিনিসটা হচ্ছে একটা বার্নৌলি p ডিস্ট্রিবিউশন মেনে চলে ওই র্যান্ডম ভ্যারিয়েবলটা। আমরা তো জাস্ট দুইটা পয়েন্ট ডিফাইন করতেছি, দুইটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য পি ডিফাইন করতেছি না। তো যদি র্যান্ডম ভেরিয়েবল আরো এক্সিস্ট করে, ওগুলা তো মানে ওগুলা যেরকমই থাকুক তাও বার্নৌলি ডিস্ট্রিবিউশন বলবো। হোয়াট? আরেকবার তুমি বলো কি বুঝতে। মানে হচ্ছে কি ওই যে ডাইস রোলের কথাই বলি, ওই যে ডাইস রোলে যে আমরা ফাংশন বলছিলাম বড় এক্স হিসাবে i প্লাস জে, তো ওইখানে তো মানে এক্স এর তো অনেকগুলা ভ্যালু পসিবল বড় এক্স এর, ঠিক না? হ্যাঁ, ওইটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন না।
জাস্ট দুইটা পয়েন্টের জন্য হইতে হবে, আর শুধু দুইটা পয়েন্টের জন্যই হইতে হবে। হ্যাঁ, লাইক বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন এমন একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা দুইটা পয়েন্টের উপর ডিফাইন, যেটার পজিটিভ মানগুলো দুইটা পয়েন্টের উপর আছে, এবং একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 1 - পি। দ্যাটস ইট। সেগুলো হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, যে সকল র্যান্ডম ভ্যারিয়েবল এটা মেনে চলে। সবচেয়ে সিম্পল র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এইটা। সেটা যদি দুইটা থাকে তাহলে একটা পি, জাস্ট যদি আমরা এতটুকু ডিফাইন করি যে একটা পি, তাহলে তো বাকিটা অটোমেটিকলি 1 - পি হবেই, কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ জাস্ট দুইটাই আছে। হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা। ওকে, সো এরপরে আসা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্যারামিটার দুইটা। সো x is equivalent to binomial n, p if probability of x is equal to k, যেখানে k একটা ইন্টিজার, is equal to n k p to the power k 1 - p to the power n - k. Okay, so এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন তো আমি হচ্ছে একটা ছোট এক্সাম্পল বাই করি। পি হাফ নেই। ওকে, পি হাফ নেই। So let's think about x is equivalent to binomial 3, half. Okay, এখানে n হচ্ছে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, আর p একইভাবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা রিয়েল নাম্বার। ওকে, সো আমরা বাইনোমিয়াল অফ 3, হাফ চিন্তা করি, তাইলে 3 নিব, আচ্ছা 2 নেই, 3 একটু বেশি বড় হয়ে যায়। তাইলে p of x is equal to 0, আমি যদি এই ফর্মুলার মধ্যে বসাই, আমি আচ্ছা কে লিখি, কে লিখলে তাহলে আমাদের 2 choose k, then half to the power k, then half to the power n minus k, or sorry 2 minus k. So it is essentially just 2 choose k, half to the power 2. Okay, so k এর কি কয়েকটা মান চিন্তা করো। k এর মান যদি 0 হয়, ওকে ফেয়ার এনাফ, k এর মান যদি 0 হয় তাহলে আমাদের ভ্যালু হবে হচ্ছে 1/4। It's 1/4। k এর মান যদি 1 হয় তাহলে হাফ, কারণ উপরেটা 2 হবে, 2 গুণ 1/4 হচ্ছে হাফ, আর p of x equals to 2 is equal to 1/4। ঠিক আছে, সো এইটা এই র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে একটা বাইনোমিয়াল 2, হাফ, আর হাফের এক্সাম্পল। ওকে, এখন বাইনোমিয়াল এসব বিরক্তিকর জিনিস। বাইনোমিয়াল n, p হচ্ছে মডেল করে the number of successes obtained in a sequence of n independent trials. So তোমার যদি তুমি n টা কয়েন টস করো, এবং ওই কয়েন টসে হচ্ছে p টা হেড আর 1 - p টা টেইল আসার প্রবাবিলিটি হচ্ছে this value। বিশাল বিদঘুটে জিনিস, যেখানে হেড আসার প্রবাবিলিটি p আর টেল আসার প্রবাবিলিটি 1 - p। ওকে, এই ইকুইভ্যালেন্ট তুমি কয়েন টস এভাবে চিন্তা না করে, তুমি যদি লাইক কিছু n কি হবে ওখানে? ও আচ্ছা আচ্ছা, কি হ্যাঁ, তুমি যদি কয়েন টস দিয়ে চিন্তা করাটা যথেষ্ট সুবিধার, বাট হচ্ছে একটু ডিফারেন্টলি চিন্তা করতে চাও, তাইলে তুমি বলতে পারো যে তুমি একটা পরীক্ষা করতেছো, ওই পরীক্ষার সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে p, আর সাকসেস না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, মানে ফেইলিয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 - p, বিকজ লাইক দুইটাই তো পসিবিলিটি আছে, এবং ওটা একটা বার্নৌলি থিং, ওটা একটা বার্নৌলি র্যান্ডম ভ্যারিয়েবল ওই ক্ষেত্রে। এখন তুমি যদি এই একই পরীক্ষা n বার করো, ধরো 100 বার করলাম, তো
তাহলে সেই 100 বারের মধ্যে 100 বারের মধ্যে আমি হিসাব করতে চাই আমার 75 বার পরীক্ষাটা সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি আর 25 বার আনসাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত। তো ইন দ্যাট কেস আমরা চাই হচ্ছে ধরো সাকসেস যদি আমি এস দিয়ে লিখি আর ফেল যদি আমি এফ দিয়ে লিখি, তাহলে আমি চাই হচ্ছে একটা সিকোয়েন্স 100টা নাম্বারের সিকোয়েন্স যেখানে আমার হচ্ছে 75টা এস আছে, 75টা হচ্ছে এস আছে আর হচ্ছে 25টা এফ আছে। এখন তোমরা যারা কাউন্টিং বিষয়টা করছো, কাউন্টিং এ তোমরা দেখতে পাবে যে এটার অ্যান্সার হচ্ছে মানে এটা হচ্ছে এতগুলো আছে, ঠিক আছে। তো এতগুলো আছে এবং এর মধ্যে একটা স্পেসিফিক হওয়ার প্রবাবিলিটি, যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট সেহেতু প্রত্যেকটা এস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি আর প্রত্যেকটা ফেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস পি। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেহেতু হচ্ছে এগুলো আমরা গুণ করতে পারবো এবং আমি গুণ করতে করতে পি টু দি পাওয়ার 75 1 মাইনাস পি টু দি পাওয়ার 25 আসবে। সো বাইনোমিয়াল n, p হচ্ছে এই জিনিসটা মডেল করে। হ্যাঁ, দ্যাটস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সবগুলা পি এর যোগফল যে 1 হবে, সবসময় তো 1 হইতেই হবে, তো এটা কিভাবে বুঝবো? That's a very good question. এইটা বোঝার জন্য বাইনোমিয়াল থিওরেম ছাড়া কোনো উপায় আছে কিনা আমি শিওর না, প্রবাবলি নাই। বাট বাইনোমিয়াল থিওরেম যেটা বলে সেটা হচ্ছে a plus b to the power n is equal to a to the power n plus a to the power n minus 1 b times n choose 1 plus a to the power n minus 2 b n choose 2 and plus a b to the power n minus 1। এটা হচ্ছে 9-10 স্কুলের বই আছে আই থিংক, বাট হ্যাঁ মানে কিছুটা থিওরেম জানা লাগে এই জিনিসটা। এখন তুমি যদি a এর মান p নাও আর b এর মান 1 মাইনাস p নাও, তাহলে হচ্ছে দেখতে পাবো যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা PMF চলে আসে এবং p প্লাস 1 মাইনাস p হচ্ছে 1, তো 1 টু দি পাওয়ার n হচ্ছে জাস্ট 1। হ্যাঁ, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। বাট এবং এটা এই প্রশ্নটা করা ভালো, কারণ আমার এর পরেরটার ক্ষেত্রে হচ্ছে এই একই প্রশ্ন তুমি করতে পারবা এবং ওটা বের করা তুলনামূলক ইজিয়ার হবে। বাট হ্যাঁ, সো উই মুভ অন টু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এসব জিনিস আনন্দ সহকারে পড়ানোর মতো ক্ষমতা আমার নাই, খুবই বোরিং জিনিস, at least for me. মানে ডিস্ট্রিবিউশন গুলা কেন পড়তেছি আমি বুঝতেছি না এটা। That's a good thing. I should have said that. So the thing is, distribution গুলা বাস্তব জীবনে অনেক রেলেভেন্ট, লাইক এগুলা রিকারিংলি আসে। তুমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা যদি তুমি আমি ছবি আঁকি নাই, বাট তুমি যদি গ্রাফ হিসাবে চিন্তা করো, লাইক 1 থেকে n, রাইট, 1 2 n, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা এরকম হয় দেখতে, ঠিক আছে। এবং এটা ডিপেন্ড, এটা এরকম হয় যদি হচ্ছে p এর মান হাফ হয়, p এর মান যদি একটু অন্যরকম হয় তাহলে একটু ব্যাকাতারাও হইতে পারে, ঠিক আছে। এবং তুমি যদি n অনেকগুলা n নাও, n এর মান যদি বাড়াইতে থাকো, তাহলে একটা পর্যায়ে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটা কিছুটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যায়। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আচ্ছা এটা পরে দেখাবেন। আমার দেখানোর ক্ষমতা নাই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। আবার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য আমি একটু আগে যে বলছিলাম যে র্যান্ডম ভ্যারিয়েবল গুলো হচ্ছে ফাইনাইট অ্যামাউন্ট অথবা কাউন্টেবলি ইনফিনিট অ্যামাউন্ট অফ ভ্যালু নেয়। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে কাউন্টেবল ইনফিনিট হবে না, কারণ কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে আনকাউন্টেবল ইনফিনিট হয়। বাট হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা যাচ্ছি না। বাট সো হ্যাঁ, বাইনোমিয়াল যেটা করে সেটা হচ্ছে তুমি যদি বাইনোমিয়াল অনেকগুলো মানে n এর মান যদি যথেষ্ট বড় হয়, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে সাধারণত 30 ধরে নিলেই হয়, n এর মান যদি 30 হয় তাহলে ওটাকে হচ্ছে আমি আরেকটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হিসেবে চিন্তা করব, যেটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন, এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়ালটা হচ্ছে n এর মান বড় হলে নরমাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি চলে যায়। এবং
এই এবং প্রত্যেকটা এবং হচ্ছে আই থিঙ্ক পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে এক্সপোনেনশিয়ালের কাছে চলে যায়, আমি শিওর না। যাই হোক, আমার পয়েন্টটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন গুলা তুমি রিয়েল লাইফে অনেক জায়গায় দেখতে পারবা। ফর এক্সাম্পল বাইনোমিয়াল কই আসে, বাইনোমিয়াল কই আসে? আচ্ছা, কেউ কি বলতে পারবে বাইনোমিয়াল কই আসে? আমি ভুলে গেছি। কোভিড কেসে তো এরকম ডিস্ট্রিবিউশন। হ্যাঁ। নট, আই ডোন্ট থিংক সো। কোভিড কেসে এরকম হওয়ার কথা না। আমি ভুলে গেছি বাইনোমিয়াল কই কাজে আছে, নাই না। নর্মাল সব জায়গায় কাজে আসে। আমি জানি পয়সন ডিস্ট্রিবিউশন কোথায় কাজে আসে, আমি ওটা বলতেছি। বাট হ্যাঁ, মানে তোমার বাইনোমিয়াল কাজে আসবে যেখানে তুমি হচ্ছে এনটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল করতেছে এবং তুমি জানতে চাও যে কয়টা মানে ঠিক এতগুলো আসার প্রবাবিলিটি কত। এগুলা খুব সুন্দর মতো করে পড়ানো যায়, বাট আমার কোনো প্রিপারেশন নেই, আমি বলতে পারছি না। বার্নৌলিস ডিস্ট্রিবিউশনটা দেখতে কিরকম হবে? বার্নৌলি, হ্যাঁ, বার্নৌলি দেখতে এরকম হবে, ধরো জাস্ট দুইটা বার গ্রাফ, দুইটা বার গ্রাফ। আমি এখানে এটা কিন্তু একটা আসলে এরকম বার হবে, ঠিক আছে। আমি সুন্দর একটা লাইন আঁকছি, কারণ এন এর মান যদি অনেক বড় হয় তাহলে হচ্ছে বার গুলা ছোট ছোট হইতে একটা সুন্দর কন্টিনিউয়াস গ্রাফ হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই ক্যালকুলাসের মতো আর কি অনেকটা। হ্যাঁ, যাই হোক, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন জন্য ক্যালকুলাস লাগে, এজন্য হচ্ছে এই মানে এই ক্যাম্পে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেখানো হবে না। ওকে, সো হ্যাঁ, কি বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাজে লাগে কই? অনেক জায়গায় লাগে, জানি না, আমি পড়ি নাই কখনো। ওকে, তো 3 নাম্বার হচ্ছে আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এবং জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যেটা হিসাব করে সেটা হচ্ছে ধরো আমি একটা সিঙ্গেল টেস্ট করতেছি। আমি টেস্ট করতে করতে আমি 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 টেস্ট করতেছি আনটিল আই গেট সাকসেসফুল, ঠিক আছে। সো ওই টেস্টটার ফেইলিউরের সাকসেসের প্রবাবিলিটি যদি পি হয়, ফেইলিউরের প্রবাবিলিটি যদি 1 - p হয়, তাহলে আমার কেটা টেস্ট করার প্রবাবিলিটি কত? Like how many tests am I doing? So distribution. এখনো মানুষজন বাইরে হয় নাই, কি অবস্থা? ওকে, so let's say why am I writing? Let's say probability of success is p, failure is 1 - p. I do the test until I am successful. What is the probability of me doing k test? যেখানে k একটা মানে পজিটিভ নাম্বার, আমার kটা টেস্ট করার প্রবাবিলিটি কত? এভাবে ইন্ট্রোডিউস করা উচিত ডিস্ট্রিবিউশন গুলা এক্সাম্পল দিয়ে, তাহলে ভালো হবে। আচ্ছা, এখানে তো মানে ইনফিনিটিটা পসিবিলিটি না, তাহলে মানে ক্যালকুলেট করব কিভাবে? আমি কেটা টেস্ট করতেছি, এটা টেস্টের মধ্যে আমার সাকসেসফুল হইতে হবে। আচ্ছা, কে তম টেস্টে আমার সাকসেসফুল হতে হবে, টেস্টে আমার সাকসেসফুল হতে হবে, বাকি সবগুলা ফেলিয়ার হতে হবে। কারণ আমি থামতেছি যখন আমি সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমি থেমে যাচ্ছি, তো আমি প্রথম টেস্টে থামতে পারি। তো প্রথম টেস্টে থেমে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে জাস্ট পি। এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে প্রথম k - 1 টেস্ট হচ্ছে ফেলিয়ার হইতে হবে, সো ওটার জন্য আমাদের প্রবাবিলিটি 1 - p টু দি পাওয়ার k - 1 আমরা গুণ করতে পারতেছি, কারণ এগুলো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট, আর তারপর হচ্ছে সঙ্গে p দিয়ে গুণ হচ্ছে। সো এইখানে আমরা যদি বলি যে র্যান্ডম ভ্যারিয়েবল x হচ্ছে নাম্বার অফ ট্রাইজ, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে x একটা র্যান্ডম ভ্যারিয়েবল এবং p অফ x is equal to k is equal to p times 1 - p to the power k - 1. Okay,
এবং এইটা হচ্ছে একটা এবং এই ক্ষেত্রে x is equivalent to geom of p, ঠিক আছে, যেখানে p হচ্ছে এই প্যারামিটার। আমি এখানে যে এক একটা র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, এখানে প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে প্যারামিটার আছে। বার্নৌলির জন্য একটা প্যারামিটার আছে, বাইনোমিয়ালের জন্য দুইটা প্যারামিটার আছে, জিওমেট্রির জন্য এরকম একটা প্যারামিটার আছে। সো লাইক এই প্রত্যেকটা ডেফিনিশন হচ্ছে আমাদের অনেকগুলা ভিন্ন ভিন্ন ডিস্ট্রিবিউশন দিতে পারে। এবং আমরা যখন লাইক যদি ধরো স্ট্যাটিস্টিক্স করো, তখন তোমার একটা ডাটা দেওয়া আছে, এখন তুমি চাচ্ছ প্রেডিক্ট করতে। ওকে, আমি 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 মনে পড়ছে আমি কেন বলতে চাচ্ছি, মানে কেন ডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট। তো তুমি একটা ডাটা, তোমাকে অনেকগুলো ডাটা দেওয়া হয়েছে ধরো রিয়েল লাইফে, এবং এই ডাটাগুলা তোমার এই কোনো একটা ডিস্ট্রিবিউশন মডেল ভালো মতো করে ফিট করে, তাহলে তুমি প্রেডিক্ট করতে পারবে পরবর্তীতে ভবিষ্যৎ ডাটাগুলো হচ্ছে কিভাবে মডেলের মধ্যে ঢুকবে, যেহেতু তুমি মডেলটা সম্পর্কে অনেক কিছু জানো। সো দ্যাটস ওয়াই ডিস্ট্রিবিউশন আর ইম্পর্টেন্ট প্রেডিকশনের জন্য। মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্সার, নর্মাল অ্যান্সার কি আমি জানি না, কিন্তু হ্যাঁ এনিওয়ে। এবং এখানেও তুমি একই প্রশ্ন করতে পারো যে এই সবগুলা মানে আমরা এখানে হচ্ছে তো কে এর মান 1 থেকে ইনফিনিটি যাচ্ছে, মানে এখানে একটা ইনফিনিট সাম, কারণ মানে আমাদের কে এর মান 1000 হওয়ার প্রবাবিলিটি যথেষ্ট কম, বাট স্টিল গ্রেটার দ্যান 0। এনিওয়ে, সো তাহলে আমরা যদি সাম করি সবগুলো ভ্যালু, কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, p টাইমস 1 মাইনাস p টু দি পাওয়ার k মাইনাস 1, এই জিনিস যদি আমি যোগ করি, তাহলে এটা হচ্ছে একটা জ্যামিতিক ধারা নাকি ধারা নাকি বলে এটাকে, সিরিজই তো। প্রোগ্রেশন, না ধারা না, না নাম কি এটার, প্রগমন, সামেশন, যোগ করলে কি ধারা বলে নাকি হচ্ছে যোগ ছাড়া ধারা বলে? যোগ করলে ধরো আচ্ছা, যোগ ছাড়া তাহলে কি? সিকোয়েন্স, আরে বাংলা বল দাদা। অনুক্রম প্রবাবলি। অনুক্রম, আচ্ছা অনুক্রম, যোগ ছাড়া অনুক্রম। ওকে ঠিক আছে, যোগ ধারা, আমরা ধারায় যাচ্ছি। ওকে, সেই ধারার যোগফল কেমনে করবো? পি বাইরে নাও, এটা একটা জ্যামিতিক ধারা, আর জ্যামিতিক ধারা ভ্যালু হবে 1 বাই 1 মাইনাস পি, দিস ইজ পি বাই পি ইজ ইকুয়াল টু 1। এনিওয়ে, অক্সফোর্ডে গিয়েও এখনো বাংলার চিন্তা করে স্যার। ওকে রাইট। সো এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আমি অলরেডি বলে দিয়েছি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি মডেল করে। আমি একটা পরীক্ষা করতেছি, প্রবাবিলিটি সাকসেসের প্রবাবিলিটি পি, আনসাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস পি। আমার কয়টা পরীক্ষা করা লাগবে আনটিল আমি একটা করি, একটা সাকসেসফুল রেজাল্ট পাই। তো সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে জিওমেট্রিকের একটা এক্সাম্পল। লাস্টলি হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক, আচ্ছা না, তোমাদেরকে দেখানো হয় না আগের ক্লাসে। পয়সন ডিস্ট্রিবিউশন, এবং এইটা হচ্ছে একটু বিদঘুটে। আমি হচ্ছে সরাসরি ইয়াটা লিখি, x ইজ ইকুয়াল টু k, কে হওয়ার প্রবাবিলিটি ওর ম্যাথ ফাংশন নামের হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার k e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে যদি এটা হয় তাহলে আমরা x কে বলবো হচ্ছে po অফ ল্যামডা। এই ক্ষেত্রে সবগুলো এটাও একটা ইনফিনিট, যেখানে কে এর মান হচ্ছে 0 থেকে শুরু হয়। ওকে, তো কে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার কে 1 না, কে 0 থেকে শুরু হয়, কে ইকুয়াল টু 0 1 ওকে। এখন এইটার যোগফল হচ্ছে কেন 1 হবে সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। এটা হচ্ছে এই নাম্বার যে ই দেওয়া আছে, ই এর একটা বৈশিষ্ট্য, এবং এটাতে কিছুটা ক্যালকুলাস লাগতে পারে। ল্যামডাটা এখানে কি? ল্যামডা হচ্ছে আমাদের সরি, হ্যাঁ এটা গুড কোশ্চেন। ল্যামডা হচ্ছে আমাদের প্যারামিটার, এবং ল্যামডা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো এটা ল্যামডাকে আমাদের 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে না, একটা নাম্বার ইন্টিজার হইতে হবে না, ল্যামডাকে জাস্ট একটা পজিটিভ নন নেগেটিভ রিয়েল নাম্বার হইতে হবে। ওকে, 0 এ লিখি হয় 0 টু দি পাওয়ার 0,
0 টু 0 হচ্ছে 1 বাহ, ল্যামডা কি 0 সমান 1, এটা ভালো চয়েস আর কি। হ্যাঁ মানে মানে তুমি এই ক্ষেত্রে যেমন যেই ক্ষেত্রে যেটা লাগবে সেই ক্ষেত্রে সেই হিসাবে ডিফাইন করতে পারবা। আমাদের ক্ষেত্রে আমরা 0 + 0 হচ্ছে 1 ধরে নিচ্ছি এখানে এই এই নাহলে তো probability। সবগুলা যোগফল 1 হওয়ার কথা না। ও বুঝলাম না, তাহলে সবগুলো যোগফল 1 হবে না? মানে 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু যদি 1 না হয় তাইলে সবগুলা যোগফল 1 হবে না, মানে যেটা হবে সেটাই হচ্ছে সবগুলা যোগফল হবে, কারণ বাকিগুলোর ক্ষেত্রে হ্যাঁ তো হ্যাঁ 0 হ্যাঁ, চলে আসছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি 1 মানে এখানে 1 হইতে হবে। সো এনিওয়ে ল্যামডা ইকুয়ালস 0 কাজ করে। সো হ্যাঁ আমি আমার এখানে লেখা আছে গ্রেটার দ্যান 0 বাট 0 হইলেও সমস্যা নেই। এনিওয়ে সো এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা একটা যথেষ্ট ভালো মডেল, যেটা হচ্ছে আচ্ছা আমি একটু চিন্তা করি। লাইক তুমি যদি একটা পার্টিকেলের কথা চিন্তা করো, যে একটা দ্য নাম্বার অফ লাইক পার্টিকেলস ডিকেইং, আচ্ছা এটা ফিজিক্স হয়ে যায় কিছুটা। তাহলে তোমার কাছে তোমার হচ্ছে আচ্ছা লাইট বাল্বের উদাহরণটা কি ভুলে গেছি আমি। আচ্ছা তুমি একটা লাইট বাল্ব ফ্যাক্টরিতে কাজ করো, আচ্ছা তুমি একটা লাইট বাল্ব ফ্যাক্টরি ম্যানেজার, তুমি প্রত্যেক দিন শেষে হচ্ছে হিসাব করতে তোমার কয়টা লাইট বাল্ব ভাঙছে। তোমার অনেক প্রোডাকশন আছে, তোমার অনেকগুলো লাইট বাল্ব আছে এবং হচ্ছে আচ্ছা অনেকগুলা লাইট বাল্ব আছে এবং তোমার এর মধ্যে খুবই ছোট প্রবাবিলিটিতে লাইট বাল্ব ভাঙে। তো ধরো প্রত্যেকদিন তুমি 100,000টা লাইট বাল্ব তৈরি 100,000টা লাইট বাল্ব তৈরি করো, এর মধ্যে ধরো 2-3টা করে ভাঙে। এখন তোমার কয়টা ভাঙতেছে এইটার যদি প্রবাবিলিটি তুমি হিসাব করো, তাইলে তোমার হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা খুবই সুন্দর ডিস্ট্রিবিউশন। তুমি একটা হিসাবে চিন্তা করতে পারো যে 100,000টা লাইট বাল্বের মধ্যে 2টা লাইট বাল্ব ভাঙার প্রবাবিলিটি কিন্তু আমি বাইনোমিয়াল দিয়েও হিসাব করতে পারবো। একটা লাইট বাল্ব ভাঙার প্রবাবিলিটি বের করবো এবং হচ্ছে তারপর ওই প্রবাবিলিটি যদি পি হয় তাহলে বাইনোমিয়াল 100,000 কমা ওই পি নিলে হচ্ছে আমাদের তো হওয়ার কথা। এবং এটা হচ্ছে এরা একদম সত্যি একটা জিনিস এবং কমপ্লিটলি কারেক্ট। বাট এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি এন এর মান অনেক বড় হয় আর পি এর মান অনেক ছোট হয়, তাহলে হচ্ছে পয়সা ডিস্ট্রিবিউশনের কাছাকাছি চলে যায়, লাইক ভালো মতো করে অ্যাপ্রক্সিমেট করতে পারে। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি এন আর পি এর পি এর মান যদি মাঝামাঝির দিকে থাকে, লাইক হাফের দিকে থাকে, আর এন এর মান যদি অনেক বড় হয়ে যায়, তাহলে ওইটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি চলে যায়। লাইক বাইনোমিয়াল এগুলো সবগুলো একটা সাথে একটা রিলেটেড। আবার নরমাল ডিস্ট্রিবিউশন কোনটা এটা তো বলেন নাই। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের আলোচনার বাইরে, এটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ডিস্ট্রিবিউশন। তুমি অলমোস্ট যে কোনো কিছু যদি তুমি মডেল করতে চাও, নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে মডেল করবা তুমি, লাইক যে কোনো কিছু। জিনিসটা কি সেটা হচ্ছে আমি আমি সুন্দর একটা গ্রাফ এঁকে দিই। তোমরা ওই যে ওই এসব তোমরা কি বেল কার্ভ দেখছো না? বেল কার্ভ দেখি নাই। এরকম একটা ইনভার্স এক্স স্কয়ার। না, বেল কার্ভ হচ্ছে ওই যে তোমরা ধরো আইকিউ বলে না যে এখানে 100 আইকিউ, এখানে হচ্ছে 175 আইকিউ অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ছবিতে দেখছো, ওইটা হচ্ছে একটা বেল কার্ভ। এবং মানে আমি যে ক্লাসটা অ্যাকচুয়ালি নিতে চাইছিলাম সেই ক্লাসটা ছিল হচ্ছে ল অফ লার্জ নাম্বারস নিয়ে, বাট ল অফ লার্জ নাম্বার দেখানো হয় না, আমি নিতে পারলাম না। তো হচ্ছে এই ক্লাস আমি নিচ্ছি। ল অফ লার্জ নাম্বার যেটা বলে তোমার, সেটা হচ্ছে তোমার যদি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট জিনিস থাকে, ধরো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তো তোমরা জানো, রাইট? হ্যাঁ ওকে ঠিক আছে। তোমার যদি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট থাকে, তাইলে ওই টেস্ট গুলা এবং সবগুলা হচ্ছে ধরো এবং ওই টেস্ট এবং সবগুলা ওকে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট থাকে, তাহলে তুমি যদি সবগুলো অ্যাভারেজ করো, তাহলে তুমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো নর্মাল ডিস্ট্রিবিউশন পাবা। এখন বাস্তব জীবনে তুমি যে কোনো কিছু চিন্তা করো, সেখানে হচ্ছে ধরো একটা শহরে ধরো আমি দিনে কয়েক কিলোমিটার হাঁটি। একটা শহরের 10,000 মানুষ না 1 লাখ মানুষের মধ্যে প্রত্যেকের দিনে কয়েক কিলোমিটার হাঁটে। প্রত্যেকের হাঁটাহাঁটি মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট,
এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্ট না, হয়তো আমি আরেকজনকে টেনে নিয়ে হাঁটতেছি, বাট মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ধরে নেওয়া যায়। এবং এই ইন্ডিপেন্ডেন্সের কারণে এবং 1 লাখ মানুষ থাকার কারণে এই জিনিসটা তুমি যদি অ্যাভারেজ করো, তাহলে মানে প্রত্যেক মানুষের জন্য অ্যাভারেজ করো এবং তারপর একটা মডেল করো যে হ্যাঁ 1 কিলোমিটার এতজন মানুষ 1 কিলোমিটার হাঁটে, এতজন মানুষ 1.5 কিলোমিটার হাঁটে, এতজন মানুষ 2 কিলোমিটার হাঁটে, এবং তুমি গ্রাফটা যদি আঁকো তাহলে একটা লাইক নর্মাল কার্ভ হবে, লাইক একদম মোস্ট ডেফিনেটলি নর্মাল হবে। এবং এটার অনেক কারণ আছে, যে কারণ আমি কিছুটা বুঝতে পারছি, বাট হচ্ছে সেকেন্ড ইয়ারে আমাদের একটা কোর্স আছে যেটা জাস্ট কন্টিনিউয়াস নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে। পুরো আধা বছর ধরে আমি খালি নর্মাল ডিস্ট্রিবিউশনের বিভিন্ন জিনিস নিয়ে শিখবো। তো লাইক ওই এক ডিস্ট্রিবিউশন সকল ডিস্ট্রিবিউশনের মা বাপ এবং দাদা দাদি হোয়াট এভার। এনিওয়ে, তো এটা হচ্ছে মানে হচ্ছে গিয়ে সবগুলা ডিস্ট্রিবিউশনই কন্টিনিউয়াসে চলে গেলে নরমালের দিকে যায়। নট রিয়েলি। তুমি সেন্ট্রাল লিমিট থিওরেম যেটা বলে সেটা হচ্ছে আচ্ছা, সেন্ট্রাল লিমিট থিওরেম যেটা বলে সেটা হচ্ছে তোমার যে কোনো লাইক গুড এনাফ ডিস্ট্রিবিউশন নাও, ঠিক আছে? এখানে একটা মানে এখানে একটা ইয়ে আছে, লাইক গুড এনাফ এর একটা ব্যাপার স্যাপার আছে। গুড এনাফ ডিস্ট্রিবিউশন যদি তুমি নাও এবং ওই ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম ভ্যারিয়েবল নাও x1, ঠিক আছে? একটা সিঙ্গেল ডিস্ট্রিবিউশন থেকে x1 নিচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? x2 হচ্ছে ওই একই ডিস্ট্রিবিউশন থেকে নাও র্যান্ডম ভ্যারিয়েবল, তারপর x3 হচ্ছে একই ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম ভ্যারিয়েবল। এখন একই ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া, বাট এগুলোর কিন্তু ভ্যালু আলাদা হতে পারে, রাইট? লাইক আমি x1 এর একটা লাইক x1 এর একটা ভ্যালু নিলাম একটা পরীক্ষা করে, লাইক ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডমলি একটা ভ্যালু নিলাম প্রবাবিলিটি অনুযায়ী। তারপর এগুলো নিতে দিতে আমি ধরো এনটা নিলাম, নিয়ে তারপর সবগুলো যদি আমি যোগ করি, এন দিয়ে ভাগ করি অ্যাভারেজটা আর কি, তাহলে এইটা হচ্ছে আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে। সেটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, মানে আরেকটু কমপ্লেক্স করলাম জিনিসটাকে, আরেকটা লেয়ারে আনলাম। হ্যাঁ, না তুমি অনেকগুলো র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যোগ করতেছো, অনেকগুলো অনেকটা প্রবাবিলিটির মতো কিছুটা, রাইট? কাইন্ড অফ একটু ভুল বলছো, বাট হচ্ছে ওকে ধরে নিলাম, ঠিক আছে। মানে একটু ভুল না আসলে, মানে একটু নট নেসেসারিলি দ্য সেম থিং, বাট কাইন্ড অফ ট্রু। বাট হ্যাঁ, তো আমি যদি অনেকগুলো র্যান্ডম ভ্যারিয়েবল নেই, ওগুলোকে যোগ করলে আমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল পাবো, এন দিয়ে ভাগ করলে র্যান্ডম ভ্যারিয়েবল পাবো। এই পুরো জিনিসটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? এক্সপেকটেশনে যাচ্ছি ভাই, পরে যাচ্ছি। এই পুরো জিনিসটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। এখন কি বলতেছিলাম, রাইট? এই র্যান্ডম ভ্যারিয়েবলটার ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, এর কাছাকাছি হয় আর কি, রাইট? ফর এক্সাম্পল, লাইক আমাদের যদি xi গুলা বার্নৌলি হইতো, তাহলে এই জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি বাইনোমিয়াল। এবং আমি অলরেডি বলছি যে অনেক বাইনোমিয়ালটা অনেক বড় হয়ে গেলে হচ্ছে নর্মালের মতো হয়ে যায়, ঠিক আছে? লাইক চিন্তা করে দেখো, আমি অলরেডি বলছি যে এনটা বার্নৌলি করলে হচ্ছে বাইনোমিয়াল পাওয়া যায়, তো এই জিনিসটাই। এনিওয়ে, সেন্ট্রাল লিমিট থিওরেম নিয়ে কথা বলার কথা না। ওকে, রাইট। So expectation is finally so expectation হচ্ছে e of x, and e of x এর একদম লাইক কাটখোটা ডেফিনিশন হচ্ছে এই জিনিসটা, একটু কষ্ট হবে, বাট আমি লিখতেছি ভালো মতো করে। x equals to x, ওকে। এখানে আমরা সেই সকল x এর ভ্যালু দিয়ে যোগ করতে যেগুলো হচ্ছে বড় হাতের x এর ইমেজে আছে। আমি কেন এটা বললাম, এটা বাদ দেও, এটা ভুলে যাও। জাস্ট হচ্ছে x টাইমস p of x, p of x equals to x, এটা লিখলেই হবে, ঠিক আছে? সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রত্যেকটা আমরা কি যোগ করতেছি, বড় হাতের x হওয়ার প্রবাবিলিটি নিচ্ছি, আর তার সাথে হচ্ছে x গুণ করে আমরা সবগুলো যোগ করতেছি। তো এটা হচ্ছে অনেকটা একটা অ্যাভারেজ বা মিনের মতো কাজ করে, ওয়েটেড অ্যাভারেজ আর কি। হ্যাঁ, তো আমাদের ধরো আমি হচ্ছে আমি হিসাব করতে চাই হচ্ছে আমার আমি কি হিসাব করতে চাই, না
উদাহরণ পাওয়া যায় না কেন? আচ্ছা, এখানে Okay, সামটা কেন আসলাম বুঝিনি, সাম কিসের সাম? এই সাম হচ্ছে আমি সকল পসিবল এক্স এর জন্য, সকল পসিবল ছোট হাতের এক্স আচ্ছা, মানে ই অফ এক্স হচ্ছে যে কোনো একটার জন্য ডিফাইন না, কি? মানে ই অফ এক্স বলতে কি বোঝায়? এই সামটাই, পুরো সামটা, ই অফ কোনো স্পেসিফিক ভ্যালু না, এখানে এক্স এর পুরো একটা র্যান্ডম ভ্যারিয়েবলের উপর আর কি। ও আচ্ছা আচ্ছা, ওটা বড় এক্স, ওকে ওকে ওকে। সরি, ভালো কথা, আমার হাতের লেখা খুব একটা ভালো না। এইটা হচ্ছে এই এক্সটা দুটো বাদ দিছি আমি। আমি ওই ই এর কথা বলতেছি, এক্সপেক্টেড ভ্যালু এর কথা বলতেছিলাম। ও আচ্ছা, ই ওইখানে, হ্যাঁ, এইটার ভিতরে যে এক্সটা, ওটা বড় এক্স। এটা হচ্ছে বড় এক্স। তো এক্সপেক্টেড, এটা একটা ভালো পয়েন্ট। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কোন একটা স্পেসিফিক মানে রিয়েল নাম্বারের জন্য এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ওই ওই র্যান্ডম ভ্যারিয়েবলের একটা প্রপার্টি। তো এসেনশিয়ালি কি এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে, এক্সপেক্টেড ভ্যালু তোমাকে বলে যে এই র্যান্ডম ভ্যারিয়েবলের তুমি যদি অনেকবার র্যান্ডম ভ্যারিয়েবলটা মানে অনেকবার হচ্ছে তুমি করো, কি বলে, সরি, অনেকবার তুমি যদি র্যান্ডম ভ্যারিয়েবলটা প্লে করো, লাইক আউটপুট নাও একটা, তারপর অ্যাভারেজ করো, তাহলে হচ্ছে এই মিনের কাছাকাছি হবে। এবং এটাই আর কি বলতেছে যে ইট ডাজন্ট সে দ্যাট সবসময় হচ্ছে ভ্যালু এটা হবে, বাট এটা যে আদৌ হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুর মানটা এক্স্যাক্টলি পাওয়া যায়, আদৌ এক্স এর মান এক্স্যাক্টলি ই অফ এক্স হবে কিনা সেটা তুমি জানো না, বাট এটা কাছাকাছি হবে বেশিরভাগ সময়। আমি উদাহরণ দেখাই একটা, সেটা হচ্ছে তুমি যদি ছক্কা নাও, এবার এই উদাহরণ সবসময় সবাই দেখায়, কিছু কারণে। তো তোমার ছক্কার ক্ষেত্রে হচ্ছে ছোট হাতের এক্স কি হয় 1 থেকে 6 পর্যন্ত, রাইট? এবং প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1/6। সো ওই ক্ষেত্রে আমাদের ই অফ এক্স ইজ ইকুয়াল টু 1 times 1/6 plus 2 times 1/6 plus 3 times 1/6 6 times 1/6, রাইট? এখানে 1/6 গুলো হচ্ছে প্রবাবিলিটি, আর হচ্ছে 1 2 3 4 5 হচ্ছে ছোট হাতের এক্স গুলা। এবার তুমি যদি এটা বাইর করো তাহলে এর অ্যান্সার হবে 3.5। এক্স এর ভ্যালু কিন্তু কখনো 3.5 হয় না, কারণ এটা 1 থেকে 6 পর্যন্ত কিছু একটা হয়। বাট তুমি যদি বাট এখানে এক্সপেকটেশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে তুমি অনেকবার যদি করো তারপর অ্যাভারেজ না, তাহলে হচ্ছে 3.5 এর কাছাকাছি হবে। এবং এটা মোটামুটি কমন সেন্স থেকে বলা যায়, কারণ 1 + 6 হচ্ছে 7, 7/2 হচ্ছে 3.5, আবার 2 মানে অল্টারনেট করে যোগ করতে করতে 3.5 হচ্ছে একদম মাঝখানে নাম্বারটা। বাট আমাদের ডাইস যদি হচ্ছে এরকম না হইতো, মানে এরকম ফেয়ার না হইতো, তাহলে কিন্তু 3.5 হইতো না। আমাদের ডাইস যদি এরকম হইতো যে এটার প্রবাবিলিটি হচ্ছে 0, 1 হওয়ার প্রবাবিলিটি 0 আর 6 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/6, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট হইতো। চাইলে বের করতে পারো, আমি বের করলাম না। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটু বেড়ে যাবে, এবং এটা কিন্তু একটা কমন সেন্স, কারণ আমাদের 1 হইতে পারে না, 6 হওয়ার প্রবাবিলিটি দ্বিগুণ হয়ে গেছে, সো এক্সপেক্টেড ভ্যালু বাড়বেই। তো হ্যাঁ, এক্সপেকটেশন অনেক কাজের জিনিস, এবং তোমরা প্রবাবলি নেক্সট ক্লাসে হচ্ছে দেখতে পাবে যে এক্সপেকটেশন কতটা কাজের, লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন দিয়ে। বাট আমি হচ্ছে মানে ওইটাতে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন যাচ্ছি না। বাট হ্যাঁ, আমি একটু আগে যেটা বললাম যে তুমি যদি অনেকগুলো নাম্বার নিয়ে অ্যাভারেজ করো তাহলে হচ্ছে ওটা এক্সপেকটেশনের কাছাকাছি হবে। এই 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 যে লাইন বাক্যটা বললাম, এই বাক্যটা হচ্ছে দ্য ল অফ লার্জ নাম্বার, যেটা প্রবাবলি পরবর্তীতে দেখানো হবে, দ্য ল অফ লার্জ নাম্বারস, যেটা আই থিঙ্ক এইটা দেখানো উচিত, কারণ এটা অনেক সুন্দর একটা জিনিস। তোমরা যদি প্রবাবিলিটি ক্যাম্পে না দেখায় তাহলে নিজেরা হচ্ছে দেখে নিও, ল অফ লার্জ নাম্বারস যথেষ্ট মজার জিনিস। হ্যাঁ, যেটা বলে যে তোমার যদি অনেকগুলো নাম্বার থাকে, অনেকগুলো র্যান্ডম ভ্যারিয়েবল থাকে, সরি, অনেকগুলো আইডেন্টিক্যাল র্যান্ডম ভ্যারিয়েবল থাকে, তাইলে অ্যাভারেজ হচ্ছে মিনের এক্সপেকটেশনের কাছাকাছি চলে যায়। ওকে, লেটস সি। এটা কি শুধু র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে সাপোজ হেড হওয়ার প্রবাবিলিটি 0.5, তো যদি অনেকবার এই করি, একবার কয়েন টস করলে তো হেড হইছে কতবার, একবার হইছে, তো ওইখান থেকে মানে
কিভাবে আচ্ছা, তুমি প্রশ্নটা আরেকবার বলো, শুনতে পাইনি আমি। আমি বলতেছি যে সাপোজ আমরা কয়েন টস করতেছি, কয়েন টসের ক্ষেত্রে হেড হওয়ার প্রবাবিলিটি 0.5, কিন্তু আমরা জানি না যে কয়েনটা ফেয়ার নাকি ফেয়ার না। তো অনেকবার করার পরে হচ্ছে কি আমরা বের করতে পারবো না যে কয়েনটা ফেয়ার নাকি ফেয়ার না? হ্যাঁ, কারণ 0.25 যদি হয়, 0.25 যদি হয় তাইলে তুমি 100 বার করার পর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 25 বার হচ্ছে তোমার হেড আসবে, তখন তো বুঝতে পারবে এটা ফেয়ার না। মানে এই জিনিসটাই কি ওই ল অফ লার্জ নাম্বারসটা? হ্যাঁ, ওকে, কাইন্ড অফ, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ল অফ লার্জ নাম্বার। কারণ ওকে, সো ওকে, এক সেকেন্ড, কেউ একজন হাত তুলছো, বাট হাত আমি বলা শেষ, তারপর হচ্ছে তোমার প্রশ্ন করলো যে হাত তুলছো, আমি বলিনি। সো লাইক ধরো আমরা গুনতেছি হচ্ছে হেড কতবার, হেড আসার এক্সপেকটেশন কত, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে ইয়া করি, আমরা এক্স ডিফাইন করি, এক্স অফ এইচ হচ্ছে 1, এক্স অফ টি হচ্ছে 0, রাইট? এটা হচ্ছে এক্স। এখন so in that case p of x equals to 1 is 0.25, okay? এখন এখানে এক্সপেকটেশন কি হবে? e of x হচ্ছে 0 টাইমস 0 গুণ 0.75 প্লাস 1 গুণ 0.25, সো এটার মান হচ্ছে 0.25, ঠিক আছে? সো তুমি যদি তোমার হেড আসার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 0.25, এখন তুমি যদি অনেকবার, তুমি যদি 100 বার করো, 100 বার যদি তুমি 100 বার কয়েনটা টস করো, তাহলে হচ্ছে 100 দিয়ে গুণ হবে এটা, এবং সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হবে 25, ওকে? তো তুমি এক্সপেক্ট করো যে 25 বার আমার হেড আসবে, এবং এবং তখন হচ্ছে, এবং অ্যাকচুয়ালি 25 থেকে অনেক দূরে সরে যাওয়ার প্রবাবিলিটি খুবই কম। লাইক 100টাই হইতে পারে, কিন্তু 100টাই টেল হইতে পারে, বাট না, সরি, 100টাই হেড হইতে পারে, বাট সেটার প্রবাবিলিটি অত্যন্ত কম, এবং বাস্তবে অলমোস্ট হয় না। সো হ্যাঁ, ল অফ, এবং না হওয়ার কারণ হচ্ছে ল অফ লার্জ নাম্বারস। এনিওয়ে, আর কি আছে? সো হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেকটেশন। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এক্সপেকটেশন সবসময় মানে এক্সপেকটেশন সবসময় থাকবে সেটাও না, আর এক্সপেক্টেড ভ্যালু নাও থাকতে পারে। যেমন আমি যদি ইয়া করি p of x is equal to n, যেখানে মানে ওকে, আমি আগে লিখে নিই, 6 by pi square times 1 by n square, ঠিক আছে? এটা ধরা দিলাম, আমি শূন্য মতো লিখি, 6 by pi n square, ওকে, এটা লিখলাম। এটা ধরো হচ্ছে আমার একটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। এটা একটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, কারণ হচ্ছে তুমি যদি সবগুলো যোগ করো ইনফিনিট সাম, লাইক n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, তাহলে এটা ভ্যালু 1 হবে, কারণ 1 বাই n স্কয়ারের যোগ, 1 বাই n স্কয়ার গুলো যোগ করতে থাকলে হচ্ছে পাই স্কয়ার বাই 6 হয়। সো পাই স্কয়ার বাই 6, 6 বাই পাই স্কয়ার কাটাকাটি হয়ে যায়। যাই হোক, এই ক্ষেত্রে তুমি এক্সপেক্টেড ভ্যালু যদি বের করতে চাও, তাহলে কি করবা? sum of n equals to 1 to infinity of n times p of x is equal to n, which is equal to sum of n equals to 1 to infinity 6 by pi square times 1 by n. এখন আমি 6 by pi square টা বাইরে নিয়ে আসি, 6 by pi square যদি বাইরে নিয়ে আসি, তাহলে infinity n equals to 1 by n। এবং যারা জানো না তাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে এই জিনিসটার যোগফল হচ্ছে অসীম, লাইক এটার কোনো সসীম ভ্যালু নাই, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স না, মানে এটা কোনো ভ্যালুতে যায় থামে না, এটা বাড়তেই থাকে। যেহেতু বাড়তে থাকে, সেহেতু হচ্ছে এটা একটা অসীম, এখানে এক্সপেকটেশন ভ্যালুটা হচ্ছে অসীম, এবং সো এক্সপেকটেশন সসীম হইতে হবে সেটাও না। এবং আরো কিছু প্যাথোলজিক্যাল ডিস্ট্রিবিউশন আছে যেখানে এক্সপেক্টেড ভ্যালু নাই। একটা খুবই বিখ্যাত ডিস্ট্রিবিউশন আছে যেটা এক্সপেক্টেড ভ্যালু একদমই নাই, আমি ভুলে গেছি, বাট হচ্ছে নাই। রিয়েল লাইফ কোনো কিছুর এরকম হয় যে এক্সপেক্টেড ভ্যালু থাকে না? হ্যাঁ, ওটা খুবই সুন্দর একটা ডিস্ট্রিবিউশন, আমি নামটা বাইর করতেছি, এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন একটা। বাট আমি বলি সেখানে সমস্যাটা কি, তুমি যদি তোমার যদি ছোট এক্স এর ভ্যালু, লাইক এক্স ইকুয়ালস টু এক্স, এই ছোট এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হইতে পারে, তাহলে তখন অনেক ঝামেলা হয়ে যেতে পারে, ঝামেলা হওয়া পসিবল।
আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাট হচ্ছে লাইক খুবই অনেক ঝামেলা হবে। ছোট এক্স এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার হতে পারে না? না, কারণ আমি একদম শুরুতে বলছি এই যে আমাদের এক্স ফাংশনটা কি করে, আমাদের প্রবাবিলিটি স্পেস থেকে রিয়েল নাম্বারে নিয়ে যায়, এবং আমরা এক্স ইকুয়ালস টু ছোট এক্স, তো এই ছোট এক্স একটা রিয়েল নাম্বারই দিতে হবে। কমপ্লেক্স নাম্বার কেন হবে ভাই? কেমন আজব প্রশ্ন। কেন নিতে পারি না এটাও তো প্রশ্ন করা যেতে পারে, মানে শুধু রিয়েল ম্যাপিং করতেছি কেন? রিয়েল ম্যাপিং করতেছি কেন, কারণ ওকে দ্যাটস আ গুড কোশ্চেন, লেটস সি রিয়েল ম্যাপিং কেন করতেছি। আমি জানি না। নো আইডিয়া। কমপ্লেক্স ম্যাপ করলেও কাজ করবে, বাট লাভ কি, হুদাই করতেছি তো। কমপ্লেক্স ম্যাপ করলে তো মানে জিনিসটা যে ওয়ান এর ইসে, আচ্ছা না ওখানে তো এক্স এর সাথে না। এই আমি কখনো আমি এখনো কোনো লাইক প্রবাবিলিটি ফিল আমি মোটামুটি শিওর, মানে মেজার থিওরি যারা করে, তারা যারা পড়ছে তারা বলতে পারবে যে কেন পসিবল না। আর আমি আমার মাথায় আসতেছে না। রাহুল ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো, রাহুল ভাই প্রবলেম মেজার থিওরি পড়ছে। I don't know. That's a very good question. Honestly, like complex নাম্বার হচ্ছে in our like যে যে জিনিসটার ডেফিনিশনের think- উপর। না না, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে I believe, okay, ঠিক আছে। সো I believe the reason is that কমপ্লেক্স নাম্বারের অর্ডারিং নাই। লাইক তুমি দুইটা কমপ্লেক্স নাম্বারকে ছোট, একটা কমপ্লেক্স নাম্বার থেকে ছোট বড় তুমি কম্পেয়ার করতে পারবা না। রিয়েল নাম্বার ওটা পারবা, এই জন্য রিয়েল নাম্বারে হচ্ছে এটা রিয়েল নাম্বার ম্যাপ করা হয়। I think that's the one reason, I'm not sure. Okay. So like কমপ্লেক্স নাম্বার ছোট বড় বলে কিছু নাই, সুন্দর কোনো অর্ডারিং সিস্টেম নাই কমপ্লেক্স নাম্বারে। রিয়েল নাম্বারে আছে, তুমি দুইকে অবশ্যই দুই সবসময় 3 এর থেকে ছোট, বাট কমপ্লেক্স নাম্বারে 2 + 5i is not necessarily, তুমি বলতে পারবে না যে 3 + 4i থেকে বড় নাকি ছোট। এটা কি একটা প্রুভেন ফ্যাক্ট নাকি হচ্ছে কি আমরা এখনো পর্যন্ত কোনো অর্ডারিং পাই নাই তার মানে নাই? এটা একটা প্রুভেন ফ্যাক্ট যে এটার কোনো অর্ডারিং নাই। প্রুফটা যথেষ্ট সিম্পল। আমি মানে এটা আমি ধরো কোনো সময় যদি অ্যানালিসিস, তোমরা জাস্ট গুগলে সার্চ করে দেখো ইজ কমপ্লেক্স নাম্বার অর্ডার্ড। অর্ডার্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম। অর্ডার্ড সার্চ করলে পাওয়া যাবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি কমপ্লেক্স নাম্বারের মডুলাস নেই তাহলে কি হবে, কিন্তু ব্যাপার হচ্ছে তখন ওই সার্কেলের উপর দুটো নাম্বার তুমি কম্পেয়ার করতে পারবে না। তুমি একটা কমপ্লিট অর্ডার কমপ্লিট অর্ডার চাও যখন প্রবাবিলিটি করতে চাও। আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন। আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, ওকে, লাস্ট যেটা দেখানোর কথা সেটা হচ্ছে ভ্যারিয়েন্স, যেটা আমার দেখানোর ইচ্ছা নাই, বাট ওকে, ভ্যারিয়েন্স। আমি যে ছোট করে ভ্যারিয়েন্স দেখাবো, তারপর আমি একটা প্রবলেম দিব, তারপর হচ্ছে ইয়া করবো। আমি আসল প্রবলেম দিতেই ভুলে গেছি। এনিওয়ে, ওটা একটু পরে দিচ্ছি। ওকে, সো ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স কি আমি নিজেও জানি না। দেখি। ওকে, সো এটা হচ্ছে ভ্যারিয়েন্সের ডেফিনিশন।
power of x is equal to এটা একটা এক্সপেকটেশন বা এটা হচ্ছে x minus mu ওকে mu লিখলে একটু কনফিউজিং হবে e of x স্কয়ার ঠিক আছে আমি একটু এটা একটু বিদঘুটে জিনিস বাট আমি একটু আস্তে ধীরে বলি তো এই ভিতরের এই জিনিসটা এই ই অফ এক্স এটা একটা নাম্বার ঠিক আছে এটা এক্সপেকটেশন তো একটা নাম্বার হবে না হ্যাঁ ওকে ঠিক আছে তো আমি এই এক্সপেকটেশনটাকে এটা বাদ দিয়ে জাস্ট একটা মিউ লিখলাম ঠিক আছে এটা একটা নাম্বার ওকে এখন এই এই জিনিসটার মানে হচ্ছে আমরা ওকে আমি আগে একটু আগে বলছিলাম যে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল তাহলে এক্স মাইনাস মিউ আর একটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে মিউ হচ্ছে একটা বাস্তব সংখ্যা মিউ কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল মিউ হচ্ছে একটা ফিক্স নাম্বার এবং এটাকে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে এটা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে রাইট হ্যাঁ এক্স না একটা সেট ছিল মানে এক্স হচ্ছে এটা ফাংশন হিসেবে একটা ফাংশন হ্যাঁ ফাংশনটাই র্যান্ডম ভ্যারিয়েবল বিকজ ফাংশনটা লাইক ইনপুট নেয় ধরো হচ্ছে ওমেগা থেকে একটা ইনপুট নেয় ওমেগা থেকে ধরো একটা ইনপুট ধরো হচ্ছে এইটা ঠিক আছে আউটপুট দেয় হচ্ছে একটা নাম্বার ঠিক আছে ওকে এই এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এই যে এই জিনিসটা র্যান্ডম ভ্যারিয়েবল একটু কনফিউজিং বাট এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল তাহলে এক্স মাইনাস মিউ কি র্যান্ডম ভ্যারিয়েবল হবে এক্স মাইনাস মিউ হচ্ছে ধরো ওমেগা নিচ্ছে ওমেগা নিয়ে যদি আগে এক্স দিত তাহলে এখন হচ্ছে এক্স মাইনাস মিউ দিবে এটা তো একটা র্যান্ডম ভ্যারিয়েবল রাইট এবং আমি যদি স্কোয়ার করি স্কোয়ার দিবে এটা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল আচ্ছা মিউ ছিল কি ই অফ এক্স না তাহলে এটা কি মানে লুপে ডিফাইন্ড হয়ে গেল না নাকি না 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 আমি হচ্ছে ই অফ এক্স একটা নাম্বার ওকে ই অফ জাস্ট থিঙ্ক অফ ই অফ এক্স অ্যাজ আ কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট নাম্বার ওটা ফিক্স ওটা আমি বের করতে পারতেছি ওকে 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 হ্যাঁ ওকে ওটা আমার বের করা হয়ে গেছে দ্যাটস ডান তারপর হচ্ছে আমি এক্স মাইনাস মিউ নিচ্ছি ওটাকে স্কোয়ার করছি এবং এই স্কোয়ার যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটার এক্সপেকটেশন নিচ্ছি ওকে সো আমি হচ্ছে এখন এটা একটু ইয়া করি সো এই এক্সপেকটেশনটা কি এক্সপেকটেশন হচ্ছে সামেশন অফ x minus mu square times p of x equals to x okay তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো তাহলে হচ্ছে সামেশন অফ x স্কয়ার আমি এখানে পিএমএফ ইউজ করব ঠিক আছে ওই নোটেশনটা minus 2 times mu summation of x p of x plus mu square আচ্ছা পি অফ এক্স ইকুয়াল টু এক্স হলো কেন এটা হচ্ছে এক্সপেকটেশনের ডেফিনিশন লাইক এই যে এখানে এখানে আমরা কি করতেছি আমরা এই জিনিসটাকে y বলতেছি রাইট আমরা এক্সপেকটেশন অফ y চাচ্ছি পি অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইকুয়াল টু এক্স হলো না কেন what ও এখানে হ্যাঁ x মাইনাস মিউ হোল স্কয়ার সমান x মাইনাস মিউ হোল স্কয়ার এক পাশে বড় হাতের x এক পাশে ছোট হাতের x তারপর শেষ পর্যন্ত এইটুকুই ও থাকবে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ সিম্পলিফাই হয় আই ডোন্ট নো তোমরা কি বলতেছো বাট ওকে আমি মোটামুটি শিওর তোমার এক্সপ্লেনেশনটা হচ্ছে কিছুটা ভুল
বাট আমি নিজেও জানি না এক্সপ্লেনেশনটা কি, মানে আমি জানি বাট আমার বলতে ইচ্ছা করতেছে না। এটা একটু অনেক কনফিউজিং, আমি নিজেও হচ্ছে গত আধা বছরে তো অনেক কনফিউজ হয়েছি এগুলো নিয়ে। বাট আই ডোন্ট থিঙ্ক তোমার হচ্ছে কাটাকাটি হয়ে যাওয়ার কারণে হচ্ছে ইকুয়াল হয়। এখানে x ইকুয়ালস টু x, মানে x এর ভ্যালু x ই আসতেছে, বড় x এর ভ্যালু ছোট x আসতেছে। এনিওয়ে, যদি না আসতো, মানে বড় এক্স এর ভ্যালু যদি ছোট এক্স না আসতো তাহলে তো ওই দুইটাই ইকুয়াল হইতো না। ওকে অনেস্টলি এক সেকেন্ড। সো ওকে, আই থিঙ্ক তোমার এক্সপ্লেনেশন ঠিক আছে। সো আমরা চাচ্ছি হচ্ছে আমরা ই অফ এ ওয়াই চাচ্ছি, রাইট? আই থিঙ্ক তোমার এক্সপ্রেশন ঠিক আছে। ই অফ ওয়াই হচ্ছে সামেশন অফ ওয়াই টাইমস প্রবাবিলিটি অফ ওয়াই বিং ইকুয়াল টু ওয়াই, রাইট? সো এখানে ওয়াই হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে এক্স মাইনাস মিউ স্কোয়ার, আর এখানে পি অফ, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক তোমার এক্সপ্রেশন ঠিক আছে, কাটাকাটি হয়ে যায়, সিম্পলিফাই হয়ে যায়। নাইস। প্রবাবলি আমি নিজেও অনেক কনফিউজড এগুলো নিয়ে। যাই হোক, সো আমি এগুলো এক্সপ্লেইন করতেছি কারণ একটা কারণ আছে তাই। সো সো ইন দ্য এন্ড যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে ই অফ এক্স স্কোয়ার হিসাবে। আচ্ছা, এক্স ইকুয়াল টু তো প্লাস মাইনাস এক্স দুইটাই হইতে পারে না? আই থিঙ্ক মাইনাসটা গ্রহণযোগ্য না। কারণ আমি ওটাই রিয়েল চিন্তা তো তাও। করতেছিলাম, আমি জানি না, আমি ওটাই চিন্তা করতেছিলাম, এজন্য বললাম যে, এজন্য বলছিলাম ওটা হচ্ছে ভুল, বাট এখন আমি কনফিউজ, সো ওটা বাদ। মজা আছে। এনিওয়ে, আরে আমার তো তেল নাই। সো এটা 2 মিউ, এই জিনিসটা হচ্ছে এই ভিতরে ভ্যালুটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, সো এটা হচ্ছে এক্সপেকটেশন ই অফ এক্স, লাইক নরমাল এক্স, জাস্ট খালি এক্স, স্কোয়ার টু আর কিছু নাই। আর এখানে প্লাস হচ্ছে মিউ স্কোয়ার। ওকে, সো এটার মান কি আছে? এটার মান আসে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 মিউ স্কোয়ার, বিকজ ই অফ এক্স হচ্ছে মিউ, আর প্লাস মিউ স্কোয়ার। ওকে, সো এটা সুন্দর মতো করে সিম্পলিফাই করে মাইনাস মিউ স্কোয়ার হয়, এবং তুমি যদি মিউটাকে হচ্ছে জাস্ট এক্সপ্রেশন হিসেবে লেখো তাহলে এই জিনিসটা আসবে। খুবই কিছুটা কনফিউজিং। ই অফ এক্স স্কোয়ার আর ই অফ এক্স স্কোয়ার আর হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। ওকে, এখন আমি ভ্যারিয়েন্সের, আচ্ছা, কেউ কি হচ্ছে ভ্যারিয়েন্স শব্দটা থেকে এবং এই এক্সপ্রেশন থেকে বলতে পারবা যে ভ্যারিয়েন্স কি হিসাব করে? একটা থেকে কতখানি ভ্যারি করে এরকম কিছু? um um well গড় থেকে কতখানি এদিক সেদিক হয় আর কি। এই দিকে দিক হয়, ঠিক আছে, সবগুলাই ভালো অ্যান্সার, বাট হ্যাঁ। সো এইখানে হচ্ছে আমরা এভারেজ থেকে বিয়োগ করতেছি, তারপর স্কোয়ার করতেছি, তারপর ওইটার হচ্ছে গড় নিচ্ছি। এক্সপেকটেশন অনেকটা গড় নেওয়ার মতো, এভারেজ, ঠিক আছে, চিন্তা করো, লাইক ইনটুইটিভলি অনেকটা ওই রকম। কিন্তু তারপর স্কোয়ার করতেছি কেন এটা বুঝি নাই। আমরা স্কোয়ার করতেছি দূরত্ব মাপার জন্য, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যদি স্কোয়ারটা না করো, খালি যদি এটা লিখতো তাহলে এটার মান শূন্য আসবে। এক্স থেকে মিউ, এক্স মাইনাস মিউ যদি করো তাহলে মান শূন্য আসবে। এটার কারণ হচ্ছে নেক্সট ক্লাসে দেখানো উচিত, আমার আর সময় নাই। বা এটার কারণ হচ্ছে তুমি এই জিনিসটাকে ভাঙতে পারবা ই অফ এক্স মাইনাস ই অফ মিউ হিসাবে, এবং এটা ভাঙার পরে বাকিটা সিম্পল। ই অফ এক্স হচ্ছে মিউ, তো মিউ মাইনাস মিউ হচ্ছে 0। তো এটা দিয়ে তো কোনো লাভ নাই, আমি দূরত্ব মাপতে যাচ্ছি, এই জন্য আমার পজিটিভ লাগবে, কত দূরে আছে। সো এসেনশিয়ালি তুমি যদি তোমার যদি ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, ভার্সাস ডিস্ট্রিবিউশন যদি এরকম হয়, তুমি এক্সপেক্ট করো মিন হচ্ছে এই টাইপের কোনো একটা পয়েন্টে হবে, আশেপাশে হবে। এইটার ভ্যারিয়েন্স অনেক কম, এটার ভ্যারিয়েন্স অনেক বেশি, মোর অর লেস। আচ্ছা, তাহলে আমরা মডুলাস নিলে কেন হয়? আমরা মানে স্কোয়ার করা লাগতেছে কেন? মডুলাস নিলেও তো হওয়া উচিত। মডুলাস নিলেও হইতে পারে, মডুলাস ক্যালকুলেট করা পেইনফুল। ভ্যারিয়েন্সে আরো জাস্ট কয়েকটা কেস চেক করলেই হয়ে যায় না? ভ্যারিয়েন্সে আর কি প্রপার্টি আছে, আই ডোন্ট নো। স্কোয়ার নেওয়াটা এখনো ইনটুইটিভ হয়নি আমার কাছে।
well, আমি সবসময় স্কোয়ার নেই, লাইক আমার মডুলাসের একটা নাম আছে আই থিংক। ও মানে ভ্যারিয়েন্সের মতো। হতে পারে, বাট নাইনটার পুরনো বই দেখছিলাম। ভ্যারিয়েন্স কেন কাজে লাগে, এটা বলে না তো। ফ্লাকচুয়েশন ক্যালকুলেট করতেছে, রাইট? ওকে, লেটস সি। মডুলার, সো ওকে, তুমি আমি যে এক্সপ্লেনেশনটা দিতে পারবো সেটা হচ্ছে যে তোমার যদি এটা হয়, এই জিনিসটা হচ্ছে ভ্যারিয়েন্স, এই পয়েন্টটা ভ্যারিয়েন্সে হচ্ছে, ওকে 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 করেন। ওকে, সো ধরো তোমার ডিস্ট্রিবিউশন দুইটা আছে, ওকে, একটা হচ্ছে এইটা, না ওকে, এটা একটা ডিস্ট্রিবিউশন, আর একটা ডিস্ট্রিবিউশন এটা, ওকে। এখানে হঠাৎ করে একটা হাম্প আসছে। দুইটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তুমি যদি মডুলাস হিসাবটা করো, তোমার ধরো মিন আসলো এইখানে, মিন ধরো এইখানে আসলো, মডুলাস হিসাবটা করলে দুইটা ক্ষেত্রে একই ভ্যারিয়েন্স দেখাবে তোমার, মানে মডুলাস ভ্যারিয়েন্স, ওকে। কারণ ওই ক্ষেত্রে হচ্ছে এই 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 হামটা কত দূরে আছে সেটা এক্সট্রা করে মাপে না, খালি এটা যে ডান পাশে আছে সেটা হচ্ছে বিয়োগ করে দিচ্ছে, ওটা ইম্পর্টেন্ট, মানে এই লাইনে ডান পাশে আছে সেটাই হচ্ছে ওর কাছে ওটা গুনতেছে। বা তুমি যখন স্কোয়ার করো, স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়, কারণ দূরত্ব বেশি এই হাম্পের থেকে। Does that make any sense? So লাইক এটার ভ্যারিয়েন্স অনেক বেশি হবে এটার ভ্যারিয়েন্স এটার থেকে, বাট তোমার মডুলারের ক্ষেত্রে দুটা ভ্যারিয়েন্স হচ্ছে সিমিলার হবে। মেক সেন্স করলো না, কারণ হচ্ছে মডুলাসটাই হচ্ছে স্কোয়ার রুটটা, তো স্কোয়ার রুটটাও তো মানে একই রেজাল্ট টাইপেরই দেওয়ার কথা, মানে খালি কার্ভটা একটু কম হবে। ওকে, সো মডুলাস হচ্ছে স্কোয়ার রুট না, কারণ হচ্ছে আমি আমি এক্স আমি স্কোয়ার করার পর এক্সপেকটেশন নিচ্ছি, সো হচ্ছে এক্সপেকটেশন নেওয়ার তুমি এইখান থেকেই অলরেডি জানো যে হচ্ছে তোমার এক্স মানে স্কোয়ার নেওয়াটা হচ্ছে এক্সপেকটেশন ভিতরে বাইরে করতে পারবে না, সো স্কোয়ার রুটটা করলে হচ্ছে তোমার অন্য জিনিস লাইক সিমিলার কিছু আসবে না। বাট স্পিকিং অফ স্কোয়ার রুটস, তুমি যদি ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট নাও তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, বাট এটা হচ্ছে তোমার বাইরে স্কোয়ার নিতে হবে, সো লাইক ওটা লাইক এস ডি ইকুয়ালস টু হচ্ছে রুট var x, সো এটার মান হবে হচ্ছে লাইক তুমি যদি এক্সপ্যান্ড করে লেখো তাহলে এক্সপেকটেশন অফ x মাইনাস মিউ স্কোয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো তুমি স্কোয়ার করতেছো, এক্সপেকটেশন হচ্ছে তারপর রুট করতেছো, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্সের কাজে লাগে, ভ্যারিয়েন্স হচ্ছে ম্যাথের কাজে লাগে। এনিওয়ে, দ্যাটস দ্যাট। তো হ্যাঁ, আমি 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 শেষ করব হচ্ছে একটা প্রবলেম দিয়ে, কারণ আমার খাইতে যেতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ধরো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনে পড়া দেওয়ার কথা, আমি ভুলে গেছিলাম। বাট হ্যাঁ, আমি ধরো হচ্ছে একটা দরজা আনলক করতেছি, আমার কাছে এনটা চাবি আছে, সো আই হ্যাভ এন কিজ, ওকে, এন্ড এর মধ্যে একটা চাবি হচ্ছে কাজ করে, দরজা খুলে, বাকি n-1টা হচ্ছে অন্য জিনিসপত্রের চাবি। এখন আমার ফার্স্টে হচ্ছে আমি ইয়া করতেছি, সো আমি আমি হচ্ছে আমি আমি গুনতে চাই হচ্ছে আমার আমার আমি বের করতে চাই হচ্ছে আমার কয়টা ইয়া লাগবে, কয়বার চাবি ঢুকানো লাগবে আমার লকে, সেটা প্রবাবিলিটি চাচ্ছি আমি, এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা চাচ্ছি। তো আমি যদি রিপ্লেসমেন্ট উইথ রিপ্লেসমেন্ট, লাইক আমি একটা চাবি লকে ঢুকাইলাম, তারপর হচ্ছে আবার আমি চাবি রিং এর মধ্যে চাবিটা নিয়ে তারপর আরেকবার ট্রাই করলাম, এই ক্ষেত্রে আমার ডিস্ট্রিবিউশন কি হবে? আর হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, আমি একটা চাবি নিলাম, কাজ করলো না, তারপর আমি চাবিটা সরাই দিলাম, আবার একটা চাবি নিলাম, দুইটা ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। কেউ প্রশ্ন না বুঝে থাকলে আমাকে একটু বলিও।
আচ্ছা, আমাদের টার্গেটটা কি করা? একই চাবি দুইবার ব্যবহার হবে কোনটায়? উইথ রিপ্লেসমেন্ট। আমি প্রত্যেকবার আচ্ছা, সমাধান করে ফেললে বলে ফেলতে পারো, কারণ আমার ক্ষুধা লাগছে অনেক। প্রশ্নটা আরেকবার রিপিট কর, মানে আমাদের টার্গেটটা আরেকবার রিপিট কর। টার্গেট হচ্ছে প্রবাবিলিটি বের করা। কিসের? সরি, দাঁড়াও, আমার বাসায় একজন আসছে, দেখে নেই কি আসছে। ও নাইস। দেখো, টার্গেট হচ্ছে, ওকে, সো আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে কয়বার আমার চাবি ঢুকানো লাগতেছে সেটা। So we want to find p of x equals to k, where k হচ্ছে আমার কয়বার চাবি ঢুকানো লাগতেছে, এবং তারপর ওখান থেকে বলতে চাই যে আমি ডিস্ট্রিবিউশনটা কি। উইথ রিপ্লেসমেন্টটা কি জিওমেট্রিক? ইয়াপ। পরেরটা তো মেবি ইভেন্ট ডিস্ট্রিবিউশন না? ইয়াপ। কেন? কারণ প্রথমটাতে কাজ করে নাই, যেটা 99/100, তারপর এটাতে কাজ করছে যেটা হচ্ছে 1/99। তো এভাবে করে হচ্ছে গিয়ে 100টার জন্য যাইতে থাকবে বা এনটার জন্য যাইতে থাকবে, তো প্রত্যেকটার জন্য 1/100 হচ্ছে। ওকে। হ্যাঁ, মোটামুটি। সেকেন্ডটা আরেকভাবে চিন্তা করার উপায় হচ্ছে যে তুমি এসেনশিয়ালি একটা লিস্ট করতেছো 1 থেকে 100-র মধ্যে। এই একটা এই লিস্টের মধ্যে প্রত্যেকটা চাবিকে তুমি একটা নাম্বার অ্যাসাইন করতেছো, তারপরে তুমি জাস্ট করতেছো, জাস্ট একটা 1 থেকে শুরু করে হচ্ছে 100 পর্যন্ত যাচ্ছ, এবং তোমার চাবিটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা নাম্বারই হইতে পারে। সো ইকুয়াল প্রবাবিলিটি নিয়ে হচ্ছে তোমার হবে। সো ওইটা সেকেন্ডটা হচ্ছে ইউনিফর্ম, ফার্স্টটা হচ্ছে আমার জিওমেট্রিক। হ্যাঁ, কুল। তো লাইক সব ডিস্ট্রিবিউশন গুলো সম্পর্কে ধারণা থাকা গুরুত্ব এরকম যে, ওকে, আমি আমি যদি রিকগনাইজ করতে পারি যে এই প্রবলেমে ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা, তাহলে আমি ওই ডিস্ট্রিবিউশনের সকল ইনফরমেশন ইমিডিয়েটলি ব্যবহার করতে পারবো। আমরা ডিস্ট্রিবিউশন গুলো এক্সপেক্টেড ভ্যালু নিয়ে আলোচনা করি নাই, ভ্যারিয়েন্স আলোচনা করি না, বাট ওগুলা তুমি বাইর করতে পারবা। আই হোপ তোমরা ট্রাই করো ওগুলো বাইর করতে। যে 5টা ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, ইউনিফর্মটা সহ ধরে নাও, তাইলে এই 5টা ডিস্ট্রিবিউশনের জন্য ভ্যারিয়েন্স আর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বের করার চেষ্টা করবো। তাইলে তুমি অলরেডি জানো যে মিন কি হবে। এনিওয়ে, সবচেয়ে ভালো জিনিস যেগুলো করা হয় নাই, নেক্সট ক্লাসে যে এক্সপ্রেশন শুরু করবে প্রবাবলি, এখানে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন আছে, পার্টিশন থিওরেম তোমাদের দেখানো উচিত, সেগুলো খুব মজার জিনিস। এনিওয়ে, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাইলে আমি ক্লাস শেষ করে দেবো। ডিস্ট্রিবিউশনের কাজগুলা ভালো মতোই বুঝলাম, কারণ হচ্ছে এই দুটো এক্সাম্পল করলাম, কিন্তু ভ্যারিয়েন্স বা ওই যে অন্যান্য জিনিসগুলো ওগুলো কিছুই বুঝি নাই, যে কেন ভ্যারিয়েন্সটা লাগতেছে।
ভ্যারিয়েন্স লাগে জাস্ট বিকজ এক সেকেন্ড আমি কল থেকে হচ্ছে ওকে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ও আমার হ্যালো আবার বলো হ্যাঁ শোনা যাচ্ছে ওকে ভ্যারিয়েন্স আমি যেটা বললাম কতটা স্প্রেড আউট আমার ডাটা সেটার জন্য কাজে লাগে। এক্সপেকটেশন কোথায় কাজে লাগে সেটা তুমি ভালো মতো করে নেক্সট ক্লাসে বুঝতে পারবে। আমি এখানে মানে আজকে সময় পাই না আমি এক্সপেকটেশন নিয়ে কথা বলা। হ্যাঁ এবং লিনিয়ারিটি অফ এক্সপ্রেশন হচ্ছে মানে প্রবাবিলিটি সবচেয়ে মজার জিনিস এবং ওইটা নিয়ে পুরো ক্লাস হবে। সো প্রবাবিলিটি নেক্সট ক্লাসটা। হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে? ওকে না থাকলে হচ্ছে আমি ক্লাস শেষ করে দিই এখানে। ভালো থাকো। প্রবাবলি তোমাদের নেক্সট ক্লাস কি আই থিংক বুধবার হবে নাকি এরপরের রবিবার নো সোমবার। আজকে কি সোমবার না? আজকে সোমবার হ্যাঁ প্রবাবলি পরের সোমবার হবে। আই ডোন্ট নো। আনটিল দেন ভালো থাকো। বাই বাই। অনিন্দ ভাই আছেন? ওকে চলে গেছে।